আচ্ছা, তাহলে আপনার হলো ক্লাস এ। এখানে আপনি একটা মেথড দিয়ে ফাইল রাইট করছেন, এটাই তো? ওকে, এখানে আপনি ধরেন প্রোডাক্ট অবজেক্ট রাইট করছেন। ওকে, আচ্ছা, তাহলে আপনার এখানে দুইটা স্ট্রিম লাগবে, তাহলে ফাইল আউটপুট স্ট্রিম, বা আপনি সরাসরি বলতে পারেন অবজেক্ট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, ওখানে যে ইফ এলস দিয়ে অ্যাপেন্ড করবেন নাকি এইসব আছে, তাই না? তাইলে ধরেন ফাইল আউটপুট স্ট্রিম এফওএস, আমি সরাসরি অবজেক্ট আউটপুট স্ট্রিমই লিখি, তাহলে আপনার এখানে স্ট্রিম গুলো আছে, তাহলে আপনি ওএস ডট রাইট অবজেক্ট, ধরেন নিউ প্রোডাক্ট। এখন আপনার ইস্যু কি ক্লাস বি তে? কিসের নেম? হ্যাঁ, নোটপ্যাডে ওপেন করার পর আপনারটা যেমন শুরু করে লেখা আসে না, আমারটা কেমন জানি মানে কোশ্চেন মার্ক আসে সাথে। বাইনারি ফাইল তো নোটপ্যাডে ওপেন করে লাভ নাই। করেন, বুঝতে পেরেছি আপনার ইস্যুটা কি। ওকে, তারপর এগুলো সেভ করলাম। এখন ইউজার রেজিস্ট্রেশনের যে সেভড যে অবজেক্টস গুলো আছে, ওখানে যেমন অবজেক্টের মধ্যে আইডি ছিল, নেম ছিল, তারপরে ফোন নাম্বার। এখন ভিডিও ক্লাস করছে শুধু আইডিটা কম্বো বক্সে দেখাবে, যতগুলো সেভ আইডি সেভ করেছি ওইটা পাচ্ছি না স্যার, মনে চেষ্টা করছি পারবেন। এই যে দেখেন, এটাকে নোটপ্যাডে খুললে তো লাভ নাই, এটা কি টেক্সট ফাইল? এখানে কি আপনি টেক্সট রাখছেন? না স্যার, এরকমই আসছে। এরকমই তো আসবে। কেন এরকম আসবে? এখানে কি কোনো কোনো ক্যারেক্টার কি আপনার কাছে পরিচিত লাগে না? এই যে অ্যালফাবেট আছে, হ্যাঁ মানে সার্চ অনেক কেন অনেক কিছুগুলো কি এই প্রত্যেকটা বাইট এক একটা ক্যারেক্টার হিসেবে সে দেখাচ্ছে, কারণ নোটপ্যাড ইজ এ টেক্সট এডিটর। কিন্তু আপনার বাইট গুলো কি ক্যারেক্টার বাইট, নাকি কোনোটা ফ্লোটের বাইট, কোনোটা ডাবলের বাইট? তো আপনার 4 বাইট মিলে একটা ইন্টিজার, কিন্তু ইন্ডিভিজুয়াল বাইট গুলোকে যদি আপনি এখন হিসাব করেন তাহলে একটা অ্যাসকি ক্যারেক্টার কোড পাবেন, ওই ক্যারেক্টারটা সে দেখাচ্ছে। তাহলে আপনার 256টা ক্যারেক্টার আছে, আপনার কিবোর্ডে কি সব ক্যারেক্টার আছে নাকি? বাকি ক্যারেক্টার হচ্ছে এগুলো ইনভিজিবল ক্যারেক্টার। সেভ করলাম। এখন এর মধ্যে তো ফোন, আইডি, নেম সব সেভ হয়েছে। এখন শিডিউল ক্লাসে আমি অবজেক্ট সেভ হয়েছে। হ্যাঁ, অবজেক্টটা সেভ হয়েছে। অবজেক্টের অনেক ফিল্ডই তো সেভ হয়েছে। হ্যাঁ, এখন শিডিউল ক্লাসে আমি চাচ্ছি যে আমি যে আইডিটা সেভ করেছি যদি সেগুলো কম্বো বক্সে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, না পারবেন। এই যে দেখেন, তাহলে আপনার একটা কন্ট্রোলারে গিয়ে ওটা খুলতে হবে, তাই না? তাহলে সাম কন্ট্রোলার, এটা মানে কোথায় করব? এটা কন্ট্রোলার ক্লাসে, তাহলে আপনার যে কম্বো বক্সে দিবেন তার ইনিশিয়ালাইজ করতে হবে কাজটা। না মানে আমি তো শিডিউল ক্লাসে ইনিশিয়ালাইজিং করেছি, মানে ওখানে রিড করতে চেয়েছি। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। তাহলে ধরেন এটা শিডিউল ভিউ কন্ট্রোলার, তাহলে এখানে কন্ট্রোলারে গিয়ে আপনার একটা কম্বো বক্স আছে, তাই না? তাহলে আপনি এখন এখানে ফাইল রিড করবেন, তাহলে এই যে ওয়াইল মানে ট্রাই ক্যাচ সব আছে, এগুলো ধরে নিচ্ছি। তাহলে এখানে আপনি রিড করবেন, তাই না? তাহলে আপনি ওখানে কোন অবজেক্ট পাবেন? শিডিউল না, ইউজার রেজিস্ট্রেশন এন্ড এমপ্লয়ার আইডি না, ক্লাসটার নাম কি? ওগুলো তো ফিল্ডের নাম বলতেছে। ফাইল থেকে, যে ফাইল থেকে রিড করবেন, কোন অবজেক্ট আছে সেখানে? যেখান থেকে রিড করব ওই ক্লাসের নাম ইউজার রেজিস্ট্রেশন। তাহলে ইউজার রেজিস্ট্রেশন, ঠিক আছে, ধরেন ইউ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে।
এখন আপনি কি করবেন, এই যে এখানে রিড করবেন যে ইউ ইকুয়াল টু অবজেক্ট ইনপুট স্ট্রিম ডট রিড অবজেক্ট। তো ওইটাকে তো আপনি কাস্ট করতে হবে ইউজার রেজিস্ট্রেশনে। তো কাস্ট করে নিলেন। তো কাস্ট করে নেওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে এখানে দেখতে হবে যে ইউ এর আইডিটা কি। তাহলে আপনি এখন ওই যে কম্বো বক্সের নাম আছে না একটা, এখানে কি কম্বো বক্স, এটা আইডি কম্বো বক্স, ধরেন আইডি কম্বো বক্স, তাহলে আইডি কম্বো বক্স ডট গেট আইটেমস। না, অ্যাড অল দিলে হবে না তো, আপনি তো একটা অবজেক্ট রিড করছেন, অ্যাড অল কি করে হবে? অ্যাডে কি দিবেন, ইউ ডট গেট আইডি, এটা লুপের মধ্যে তো। অ্যাড মানে একটা অ্যাড করতেছেন, অ্যাড অল তো একসাথে অনেকগুলো, আপনার কি একসাথে অ্যাভেলেবল আছে? আপনি তো হ্যাঁ, লুপ ইটারেট করবে, একটা করে অ্যাড হয়ে যেতে। তাহলে কম্বো বক্সে আপনার ফাইল থেকে আইডি গুলো চলে আসবে। আপনি তো কম্বো বক্সে ডাইরেক্ট দিয়ে দিবেন, অ্যাডের দরকার কি এখানে? হ্যাঁ, ওটা আমরা দেখবো আজকে না পারলেও নেক্সট ক্লাসে, আজকেই দেখবো যে ফাইল চুজার কিভাবে ইউজ করতে হয়। কারেন্ট ফোল্ডারে থাকলে আপনার পাথ লাগবে না, কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে থাকলে আপনাকে ওটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে কারেন্ট ফোল্ডারে রাখবেন সব ফাইলগুলো আপনার প্রজেক্টের রুট ফোল্ডার সেখানে রাখবেন। তাহলে এই যে এটা যে প্রজেক্টের যে রুট ফোল্ডার, আপনি সোর্সের ভেতরে সব ফাইলগুলো রাখতে পারেন, ইন্ডিভিজুয়াল আইডি দিয়ে প্যাকেজ তৈরি করে এফএক্সএল ফাইলগুলো রাখতে পারেন, কিন্তু আপনি যে ডাটা ফাইল এগুলো সব রুটে রাখেন, তাহলে আর আপনার পাথ নিয়ে ঝামেলা হবে না। এই যে বিল ফাইল তৈরি করুক সব এখানে রেখে দেবেন। এটা তো আপনি যদি পাথ না দেন সে রুট ফোল্ডারেই যাবে। হ্যাঁ, তাহলে সমস্যা কি? ক্লাসের নাম দিবেন কেন? ফাইলের নাম দিতে হবে। স্ট্রিমে তো ফাইলের নাম দিতে হয়, অথবা ফাইল অবজেক্ট দিতে হয়, ক্লাসের নাম কেন দিবেন? আপনি এখানে বললেন যে ফাইল এফ ইকুয়াল টু নিউ ফাইল, এখানে ইউজার রেজিস্ট্রেশন ক্লাসের নাম কেন দিবেন? এখানে ফাইলের নাম দিবেন। ফাইলের নাম কি? ডট বিন। হ্যাঁ, তো তাহলে সমস্যা কি? এখন এইটা দিয়ে আপনি স্ট্রিম ওপেন করবেন, তাহলে ফাইল ইনপুট স্ট্রিম এগুলো সব ট্রাই ব্লকের ভেতরে কিন্তু। হ্যাঁ, তাহলে ফাইল ইনপুট স্ট্রিম FIS equal to new file input stream F। যেটা আমি শিডিউল ক্লাসে ইউজার রেজিস্ট্রেশন ক্লাসের যে অবজেক্টটা সেভ হয়েছে তার একটা সেই অবজেক্টটা আমাকে রিড করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে দুইটা ফাইল যদি ওপেন করতে চান FIS1 বলেন, কেন করা যাবে না? আপনি একসাথে 5টা ফাইল খুলতে পারেন, FIS1 FIS2 FIS3 দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আপনার ইন্ডিভিজুয়াল কাস্টম প্রবলেমটা আমরা পরে দেখি, আগে ক্লাসটা আমরা আগাই, ঠিক আছে? আপনি FIS2 দিয়ে আরেকটা খুলতে পারেন, তাই না? এখানে F1 F2 দেন। আমি 6 তারিখ পর্যন্ত নিব, যেহেতু 7 তারিখ থেকে শুরু হবে। না, 7 তারিখ থেকে তো আপনার ভাইবা, এটা বাড়ানোর তো সুযোগ নাই। আপনার ফ্যান্সি কোনো কিছু করার দরকার না, আপনি প্রত্যেকটা জিনিস টাচ করছেন কিনা সেটা এনশিওর করেন। আর নিজে যা পারবেন সেটাই করবেন, না করে ক্লেম করলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, মডিফিকেশনে তখন পারবেন না। হ্যাঁ, তাহলে আপনি যে প্রজেক্ট করে থাকেন মডিফিকেশনে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের এইটা একটু শুরু করি।
ওকে, সিন সুইচিং আমরা দেখেছি, রাইট? একটু একটু আসেন, এদিকে আসেন। সিন সুইচিং আমরা দেখে ফেলছি। ওকে, ক্লোজ সেকশন 8। তাহলে আমরা যদি আমাদের এইটাকে একটু ওপেন করি সিন বিল্ডারে, তাহলে what we have seen so far is এটা বোধহয় দেখেছি যে next fxml will be in full surface of the window in a new stage. Set the scene in new stage. Okay, এই যে কথা বন্ধ করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের এখানে দেখার বিষয় হলো যে আমরা যদি এটাকে একটু রান করি, তাহলে এটা একটা স্টেজ। হোয়াট ইজ স্টেজ? স্টেজ ইজ এ উইন্ডো। এটা তো আমরা জানি নাকি? একটু কনফার্ম করেন। এই যে স্টেজ এক্সটেন্স উইন্ডো, দুই ধরনের উইন্ডো হয়, একটা হচ্ছে যেটা পার্মানেন্ট আর একটা হচ্ছে পপ আপ। তাহলে আমাদেরটা তো একটা বেসড উইন্ডো, তাই না? তো এই জন্য এটা স্টেজ বলছি, ইটস নট পপ আপ। ওকে, তো তাহলে এখন এটা আমরা করেছিলাম শো স্টেজ 2, এইটা বোধহয় আমরা দেখেছিলাম, তাই না? এই যে, তাহলে এই স্টেজটার নাম কি বলেন? এই স্টেজটার নাম কি? What is the name of this stage? হ্যাঁ, কি কেন মনে হলো আপনার? ওটা বাটনের টেক্সট, কিন্তু স্টেজ অবজেক্টের নাম কি? মানে এই অবজেক্টের একটা নাম থাকে না, যে স্টুডেন্ট S1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে ওই ইনস্ট্যান্টটার নাম কি? হ্যান্ডেল নাম কি? S1। কোডে গেলে বুঝতে হবে, রাইট, দ্যাট ইজ দ্য অ্যান্সার, যে স্যার এটা কোডে গিয়ে দেখতে হবে। তাহলে এটা এইটার নাম খুঁজতে হলে কোন ফাইলে যেতে হবে আপনাকে? এই যে ফাইলের নামগুলো পড়ে আছে, এটা কি কন্ট্রোলার ক্লাসে এই স্টেজটা তৈরি হচ্ছে, নাকি এটা অ্যাপ্লিকেশন ক্লাসের স্টার্ট মেথডে? হ্যাঁ, তাইলে এই স্টেজের নাম কি? এই এখানে গিয়ে দেখতে হবে, যেটার নাম হচ্ছে মাই স্টেজ। আচ্ছা, তাহলে এই স্টেজের নাম কি? এটা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে ক্রিয়েট ভিউ কন্ট্রোলারে। ক্রিয়েট ভিউ কন্ট্রোলার ওই বাটনের অন অ্যাকশনে গিয়ে আপনি এটা ক্রিয়েট করেছেন। তাহলে ওইটার নাম কি দিয়েছেন? ওইটার নাম দিয়েছেন স্টেজ 2। সো এখানে আপনি কি করছেন? ইন লাইন নাম্বার 141, নিউ স্টেজ, মিনিং ইউ আর ক্রিয়েটিং এ ব্র্যান্ড নিউ উইন্ডো। সো ইউর যেটাতে অলরেডি সিনটা আছে, ক্রিয়েট পুলিশ কেস ভিউ, ওটা তো অলরেডি একটা উইন্ডোতে আছে, যেটা মাই স্টেজ। পাশাপাশি আপনার একটা নিউ স্টেজ তৈরি করছেন 141-এ এখানে, এবং সেটাকে আপনি আবার সিন সেট করে শো করছেন। সো ইউ গেট বোথ দ্য উইন্ডো সাইড বাই সাইড। কিন্তু আমরা এখন সেম উইন্ডোতেই আনতে চাই, তো তাহলে আপনি যখন একটা পিডিএফ এ ক্লিক করেন, নিউ উইন্ডোতে খুলতে পারেন পিডিএফটা। একটা ইমেজের থাম্বনেলে ক্লিক করলে ফুল সাইজ ইমেজটা একটা নিউ উইন্ডোতে আসতে পারে, তো তখন আপনি এই যে নিউ স্টেজ করতে পারেন। আবার আপনি যখন লগ ইনে ক্লিক করেন, তখন ড্যাশবোর্ডটা সেম উইন্ডোতে আসে, তো তখন কিন্তু আপনি নতুন উইন্ডো আনবেন না। ইফ লগইন ইজ ভেরিফাইড, কি দেখেন? ইউটিউব শর্টস, হ্যাঁ, নাকি রিলস, কোনটা? হ্যাঁ, নাকি টিকটক?
হ্যাঁ, কি করে বুঝলেন? অভিজ্ঞ মনে হচ্ছে। সারাদিন দেখে, রাতে কি পড়াশোনা করে? ওকে, তো তাহলে আমরা এই সেম স্টেজে আনতে চাই কোন বাটনে? এখানে কি কোন বাটন আছে আমাদের? কোন বাটনে আমরা সেম স্টেজে থাকতে চাই? ধরেন এইটা শো ফাইল কন্টেন্ট টু কনসোল করেছিলাম না আমরা। তো এইটা ধরেন আমরা এই নতুন একটা নতুন আরেকটা মানে সিন আমরা সেম স্টেজে আনতে চাই। তাহলে এই বাটনের জন্য আমরা আরেকটা সিন ক্রিয়েট করব, নিউ এফএক্সএমএল, ধরুন এটা নাম দিলাম যে কনসোল কন্টেন্ট ভিউ। ওকে, কনসোল কন্টেন্ট ভিউ, ঠিক আছে। তাহলে কনসোল কন্টেন্ট ভিউ কন্ট্রোলার হবে, এখানে কন্ট্রোলারটা কথাটা দিয়ে দিই। ওকে, তো এখন এইটাকে যদি আমরা সিন বিল্ডার ওপেন করি, সো দিস ইজ আওয়ার কন্টেন্ট কন্ট্রোল ভিউ। তাহলে এখানে একটা লেভেল নিয়ে আসি, ওকে। ঠিক আছে, তাহলে এইটা আমরা লোড করব সেম উইন্ডোতে। তাহলে এটাকে আমরা আপাতত সেভ করে রাখি, আপডেট কন্ট্রোলার ক্রিয়েটেড। ওকে, এখন এই যে গো টু কনসোল এই বাটনে গিয়ে এখানেও তো আমাদের এই এফএক্সএমএল লোডার ইউজ করতে হবে, হবে না? হবে কি না? ওকে, তাইলে এইটা আমরা কপি করে নেই, এই কাজটা ওখানে করব। শো কনসোল কোথায় সেটা দেখেন, কনসোল বাটন, এই যে কনসোল। তাহলে ট্রাই ব্লক অলরেডি ছিল, তাইলে এইখানে আমি রিড করে ফেলছি, যাই করছি, তো এখান থেকে ক্যাচ ব্লকে চলে আসবে। এইখানে এখন আমি সিন সুইচ করতে চাই, তো যেহেতু ট্রাইয়ের মধ্যে আসি আর এক্সট্রা ট্রাই ক্যাচ এখানে দরকার নাই। ওকে, তো এখানে আমরা কি করব বলেন? এখানে কি আমি নিউ স্টেজ করব নাকি করব না? Will I create a new stage or not? কথা বলেন। এখানে কি দিব আমি, কোন এফএক্সএমএল? আমরা হচ্ছে রিড করলাম, রিড করার পরে এখন আমরা সিন সুইচ করব। সিন সুইচ করব কোন এফএক্সএমএল এ? কনসোল কন্টেন্ট ভিউ। তাহলে এখানে বলে দিচ্ছি কনসোল কন্টেন্ট ভিউ, কনসোল কন্টেন্ট ভিউ, ফাইন। ওকে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো যে এখানে আপনি কি করবেন? এখানে কি আপনি নিউ স্টেজ করবেন? সেম না, সিন সুইচ কিন্তু সেম উইন্ডোতে। আগেরটাও তো সিন সুইচ ছিল কিন্তু ডিফারেন্ট উইন্ডোতে, রাইট? তাইলে এটা করা যাবে না। তাইলে এখানে আমি কি দিব? কোন স্টেজে এটা সেট হবে, শো হবে? সেটার নাম কি? আপনি তো নিউ বন্ধ করে দিচ্ছেন, তাহলে এটার নাম কি? মাই স্টেজ, কারণ ওইটাই হচ্ছে আপনার স্টেজ যেটা জেভিএম দিয়েছে, সেটা দিয়ে তো আপনি শো করতে চান, মানে সেটাতেই আপনি পরের সিনটা লোড করতে চান। তাহলে এখানে আপনি বলে দিবেন মাই স্টেজ, বাট মাই স্টেজকে সে স্টিল
কেন? আউট অফ স্কোপ। হোয়াট ইজ দ্য স্কোপ অফ মাই স্টেজ? ইটস লোকাল টু দ্য স্টার্ট মেথড। কি এটার মধ্যে? মেথডের মধ্যে, এই ক্লাসেও পাবেন না আপনি, যে এই স্টার্ট মেথডেও পাবেন না, এটাকে মেইন মেথডে গিয়েও আপনি মাই স্টেজ পাবেন না। আর এটাতে আরেকটা কন্ট্রোলারের অন অ্যাকশন আপনি খুঁজতেছেন, পাবেন? তাইলে সমাধান কি? আপনার তো ওইটাই লাগবে, অন্য একটা নিউ করে দিলে তো লাভ নাই, পাশে আর একটা উইন্ডো চলে আসবে। আপনি এখন কারেন্ট যে উইন্ডোতে আছেন ওইটাই লাগবে আপনার। তো সেটা তো স্টার্ট মেথডের কাছে হ্যান্ডেল, বাট আনফরচুনেটলি দ্যাটস এ লোকাল হ্যান্ডেল। তো সেটা আপনি এখানে বসে অ্যাক্সেস পাচ্ছেন না। তাহলে সমাধান কি? তো আমাদের যেহেতু আজকে সেশন একটা, টাইম কম, আমি একটা গল্প দিয়ে খুব দ্রুত বুঝিয়ে দিচ্ছি। ধরেন এখানে একটা টেরর অ্যাটাক হলো গুলশান, তো তাহলে লোকজন পুলিশ টুলিশ মিলে অন দ্য স্পট একজনকে ধরে ফেলছে, বাট দ্যাট পারসন ইজ নট দ্য মাস্টার মাইন্ড। এন্ড মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের আওতার বাইরে, খুঁজে পাচ্ছি না। মাস্টার মাইন্ড ইজ নট ইয়েট অ্যাভেলেবল, বাট হু ইজ অ্যাভেলেবল? ওই যে টাকার বিনিময়ে যে কাজটা করছে তাকে ধরে ফেলা। তাইলে এখন কি হবে? মাস্টার মাইন্ডকে লাগবে। So you don't have access to the mastermind at this moment. So what can you do? ওকে রিমান্ডে দিবেন, রিমান্ডে নিয়ে থেরাপি দিবেন, বিভিন্ন রকমের থেরাপি দিয়ে ওর কাছ থেকে ইনফরমেশন বের করে, অর্থাৎ ওকে ব্যাক ট্র্যাক করে, ওকে ওর মাধ্যমে ট্রেস করে মাস্টার মাইন্ডকে ধরবেন। তাহলে আমাদের ওই স্টেজ ইনস্ট্যান্স আমাদের কাছে নাই, যেটা জেভিএম দিয়েছিল স্টার্ট মেথডকে। তাহলে আমার এই কন্ট্রোলারে যা আছে সেগুলো ইউজ করেই আমাকে ওই স্টেজটা ফেরত আনতে হবে। এখন হোয়াট ইজ অ্যাভেলেবল হিয়ার? এনিথিং লোকাল টু দিস অন অ্যাকশন মেথড অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য ফিল্ডস অফ দিস কন্ট্রোলার ক্লাস। তাহলে এদের মধ্যেই কাউকে ধরে ব্যাক ট্র্যাক করে স্টেজ ইনস্ট্যান্স নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমার কাছে এখন অ্যাভেলেবল কি আছে? মেথডের মধ্যে অ্যাভেলেবল আছে প্যারামিটার হিসেবে অ্যাকশন ইভেন্ট, হুইচ ইজ দ্য মাউস ক্লিক বা মাউস ওভার, মাউস এক্সিট, হোয়াট এভার ইজ দ্য অ্যাকশন, হোয়াট এভার ইজ দ্য ইভেন্ট। এটা হচ্ছে ইভেন্ট ইনস্ট্যান্স। আচ্ছা, তাহলে আপনি যদি ইভেন্টটাকে ইউজ করতে চান তাহলে আপনি এখানে বলতে পারেন অ্যাকশন ইভেন্ট, ইভেন্টের সোর্স কি? মাউস ক্লিক, ঠিক আছে, কিন্তু কার উপরে মাউস ক্লিক? বাটনের উপরে না, বাটনে। তাহলে গেট সোর্স আপনাকে বাটন দিবে। এখন বাটনটা তো কোনো একটা এফএক্সএমএল এর পার্ট, সেই এফএক্সএমএল এর প্যারেন্ট দিয়ে আপনি একটা সিন তৈরি করছেন, তাহলে এই বাটনের সিন কোনটা? সেই সিন অবজেক্টটা দিবে। তাহলে ডট গেট সিন আপনাকে সিন অবজেক্টটা দিবে। এখন সিন অবজেক্টটা যখন পেয়ে গেলেন, এই সিনটা কোন উইন্ডোতে আছে? ডট গেট উইন্ডো। এখানে কাস্টিং ইস্যু আছে, এই জন্য রেড দেখাচ্ছে। এটাকে আপনি এখন একটা লোকাল হ্যান্ডেলে নিয়ে নেবেন, যে স্টেজ, ধরেন কারেন্ট স্টেজ। হ্যাঁ, এখন আপনি ইভেন্টটাকে দেখতে পারেন যে ইভেন্টের সোর্সকে বাটন, কারণ বাটনটাকে ক্লায়েন্ট বানাতে হবে গেট সিন কল করার জন্য, কারণ বাটনটাই তো আপনার কাছে অ্যাভেলেবল নাই, আপনার কাছে অ্যাভেলেবল আছে শুধু ইভেন্টটা। বাটনের যদি এফএক্স আইডি থাকতো তাইলে আবার আপনি সরাসরি এটা ইউজ করতে পারতেন। আপনি যদি বাটনের এফএক্স আইডি দিতেন, দ্যাট কুড বি এ ফিল্ড অফ দ্য ক্লাস, তাহলে ওটাকেও আপনি ইউজ করতে পারতেন। কিন্তু আমরা কি বাটনের এফএক্স আইডি দিয়েছি? তাইলে আপনি সিন পাবেন কি করে? বাটনের গেট সিন আপনাকে সিন দিবে, তাহলে বাটন পাবেন কি করে? বাটনে দেবে, তখন ইভেন্টের সোর্স হিসাবে বাটন পাবেন। কিন্তু আপনি যদি বলেন যে না, আচ্ছা, ফার্স্ট অফ অল উইন্ডো, গেট উইন্ডো আপনাকে উইন্ডো দিবে, সেটাকে কাস্ট করে নিতে হবে স্টেজে। আচ্ছা, তারপরে এটাকে নোডে কাস্ট করতে হবে, ওই জন্য এরর দিচ্ছে। তো যাই হোক, আপনি যদি এখন বাটনের একটা এফএক্স আইডি দিয়ে দেন, আপনার লাইফ আরো সহজ। তাহলে আপনি বলতে পারেন এই যে কনসোল এইটা, তাই না? এখন আপনি বলেন যে এটা একটা এফএক্স আইডি দিয়ে দিলেন, তাহলে আপনি বলতে পারেন, কি বলতে পারেন? বাটনের একটা এফএক্স আইডি দেন, ধরেন সেম স্টেজ, ওকে, ট্রানজিশন টু সেম স্টেজ বাটন। এটা বাটনের এফএক্স আইডি, এটা কোনো ইভেন্ট হ্যান্ডলার না, এটা এফএক্স আইডি। তাহলে সেভ আপডেট কন্ট্রোলার
তাহলে আমি বাটন পেয়ে গেলাম, এই যে চলে আসছে। কই সেভ তো করছি, সেভ করছি না, কন্ট্রোল এস আপডেট কন্ট্রোল, এটাই তো। হ্যাঁ, ও এটা কনসোল ভিউকে আপডেট করছি, ক্রিয়েট। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে। তাইলে আমার এই যে বাটন চলে আসার কথা, এই যে বাটন চলে আসছে। তাহলে এটাকেও আমি গেট সোর্স, এখন তো এটা অ্যাভেলেবল, তাহলে এখন আর আমার অ্যাকশন ইভেন্টের গেট সোর্স প্রয়োজনই নাই। ইনস্টেড হোয়াট ক্যান আই সে, আমি এখন বলতে পারি এই যে ডট গেট সোর্স ডট গেট উইন্ডো। হ্যাঁ হ্যাঁ উইন্ডো। তো এটাকে আমি নিব কিসে, আমার এই যে কারেন্ট স্টেজে। তাহলে বাটনের গেট সোর্স তার দরকার নাই, বাটনটাই তো সোর্স। তাহলে বাটনের গেট সিন ডট গেট উইন্ডো। এখন এই যে কাস্ট করি নাই বলে এখন আপনার রিড অবজেক্ট রিটার্ন করে ফাইল থেকে পুলিশ কেস ইনস্ট্যান্স অথবা প্রোডাক্ট ইনস্ট্যান্স অথবা এমপ্লয়ি ইনস্ট্যান্স, ফাইলের উপর ডিপেন্ড করবে, কিন্তু রিটার্ন টাইপ তো অবজেক্ট, সুপার টাইপ। কেন? পার্সন ইনস্ট্যান্স রিটার্ন করলেও হবে, পুলিশ কেস ইনস্ট্যান্স রিটার্ন করলেও হবে, প্রোডাক্ট ইনস্ট্যান্স রিটার্ন করলেও ইট ক্যান বি রিপ্রেজেন্টেড, পলিমরফিক রিপ্রেজেন্টেশন, সুপার টাইপ। তো উইন্ডোর সাবক্লাস তো দুইটা, স্টেজ আর পপ আপ। তাহলে আপনার কারেন্ট উইন্ডো তো পপ আপও হইতে পারে, ওই জন্য রিটার্ন টাইপ উইন্ডো। কিন্তু আমাদের ক্ষেত্রে ইনস্ট্যান্স হচ্ছে স্টেজ, এই জন্য এটাকে স্টেজে কাস্ট করে নিতে হবে, যেহেতু আমি একটা লোকাল স্টেজে নিচ্ছি। তাইলে এই কারেন্ট স্টেজ হবে আপনার এই যে সেট টাইটেল, সেট সিন আর শোর ক্লায়েন্ট। শেষ। Any question? Understood or not? আপনি রিড অবজেক্ট করছেন কোথায়? রিড অবজেক্ট আপনাকে কি রিটার্ন করবে? না, অবজেক্ট রিটার্ন করবে। কোন টাইপের? এই ক্ষেত্রে পুলিশ কেস ইনস্ট্যান্স রিটার্ন করবে, কিন্তু আপনার ফাইলে যদি পুলিশ কেস না থেকে প্রোডাক্ট থাকতো তাহলে সে কি রিটার্ন করতো? প্রোডাক্ট। তাহলে রিটার্ন টাইপ কি, পুলিশ কেস হওয়া উচিত না প্রোডাক্ট হওয়া উচিত? না, আপনি তো কোড যখন লিখছেন তখন রিটার্ন টাইপ তো আপনাকে, তাহলে তো প্রোডাক্ট রিড করতে পারবে না আপনি। কাজেই রিটার্ন টাইপ হতে হবে একটা সুপার টাইপ অবজেক্ট। এই যে রিটার্ন টাইপ দেখেন অবজেক্ট, তার মানে কি জাভার সুপার ক্লাস অবজেক্ট। তাহলে যে কোনো অবজেক্টই সে ফাইল থেকে যে ইনস্ট্যান্সই রিটার্ন হোক ওটাকে সে রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে আপনার অবজেক্ট হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট পুলিশ কেস ইনস্ট্যান্স, তাহলে এই ফাইল থেকে যখন সে পুলিশ কেস ইনস্ট্যান্স পাবে ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য রিটার্ন টাইপ অবজেক্ট। আরেকটা ফাইল থেকে যখন সে প্রোডাক্ট ইনস্ট্যান্স পাবে সেটাও রিপ্রেজেন্টেড বাই অবজেক্ট হ্যান্ডেল। আরেকটা ফাইল থেকে যখন সে এমপ্লয়ি ইনস্ট্যান্স পাবে সেটাও রিপ্রেজেন্টেড বাই অবজেক্ট হ্যান্ডেল। এই জন্য রিটার্ন টাইপ হচ্ছে সুপার টাইপ। তাহলে উইন্ডোর তো দুটো সাব ক্লাস, স্টেজ আর পপ আপ। তাহলে একটা সিনের গেট উইন্ডো আপনাকে স্টেজ ইনস্ট্যান্সও দিতে পারে, পপ আপ ইনস্ট্যান্সও দিতে পারে। এই জন্য রিটার্ন টাইপ হচ্ছে উইন্ডো, সুপার টাইপ। উইন্ডো হচ্ছে সুপার ক্লাস। এই যে আমরা দেখলাম না, উইন্ডো ইজ এ সুপার ক্লাস, এই যে এক্সটেন্স উইন্ডো। তার মানে কি উইন্ডোর সাব ক্লাস আছে দুইটা, এই যে পপ আপ উইন্ডো আর স্টেজ। তাইলে রিটার্ন টাইপ যদি উইন্ডো হয় তাহলে ইনস্ট্যান্স পপ আপ হলেও সে রিপ্রেজেন্ট করতে হবে, স্টেজ ইনস্ট্যান্স স্টেজ হলেও সে রিপ্রেজেন্ট করতে হবে, পলিমরফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ইনস্ট্যান্স, তাই না? তো যার কারণে কিন্তু আমরা তো আসলে জানি যে আমাদের এটা পুলিশ কেস ইনস্ট্যান্সই হবে, এই জন্য আমরা পুলিশ কেস হ্যান্ডেলে যখন নিচ্ছি ওটাকে পুলিশ কেস হিসাবে কাজ করে নিতে হচ্ছে। তো একই জিনিস এখানেও, আমি স্টেজ ইনস্ট্যান্স পাচ্ছি, স্টেজ হ্যান্ডেলে নিচ্ছি, কিন্তু রিটার্ন টাইপ তো উইন্ডো, তাহলে ওই উইন্ডো টাইপটাকে আমি স্টেজ টাইপে কাস্ট করে নিচ্ছি। ওকে, এনি কোশ্চেন? তাহলে আমরা যদি এখন রান করি ইট উইল ওয়ার্ক। ওকে, বলেন কারো কোনো কোশ্চেন থাকলে।
বাটনের অনেকশনে পুরো জিনিসটাই তো বাটনের অনেকশনে। এই যে শো টু কনসোলে, এই যে আমার কি নতুন উইন্ডো আসছে? ওই একই উইন্ডোতে আছে, কিন্তু সিনটা সেট সিন ইজ এ সেটার মেথড। তাইলে আমার স্টেজে যে সিনটা দেওয়া আছে ওই সিন ইনস্ট্যান্সটা রিপ্লেস হয়ে গেল নতুন সিন ইনস্ট্যান্স দিয়ে, এন্ড সিনের সাইজের সাথে উইন্ডোর সাইজটা অ্যাডাপ্ট করবে। ওকে, আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন না পান নাই? না কি অন্য কিছু ছিল? ওকে, ওখানে ওই একই লজিক অ্যাপ্লাই করতে হবে। প্রিভিয়াস স্টেজ না, আপনার স্টেজ তো এটাই তখন কারেন্ট স্টেজ হবে। তখন তো আপনি ব্যাক বাটনের গেট সিন এই সিনটা দিবে। ব্যাক বাটনের গেট সিন কিন্তু আপনাকে ফার্স্ট সিন দিবে না। ব্যাক বাটনের গেট সিন কিন্তু আপনাকে এই সিন দিবে না। ব্যাক বাটনের গেট সিন আপনাকে দিবে কারেন্ট, ব্যাক বাটনের গেট সিন দিবে আপনাকে কোন সিন? বাটনের গেট সিন তো আপনাকে স্টেজ দিবে কেন? সিন দিবে। আর সিনের উইন্ডো আপনাকে স্টেজ দিবে, গেট উইন্ডো। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা ডাটা পাস করতে চাই। এখন এইটাতেই আমরা ডাটা পাস করব, কারণ ওই যে আমরা একটা লেভেল তো বানাই রাখছি, তাই না? এখন ডাটা পাস করতে হলে খেয়াল করেন, ক্লাস এ তে একটা নন অ্যাক্সেসিবল ডাটা আছে আউটসাইড থেকে। নন অ্যাক্সেসিবল ডাটা কি হতে পারে? প্রাইভেট ফিল্ড হতে পারে, আবার সে মেথডের লোকালও হতে পারে। এই নন অ্যাক্সেসিবল ডাটাটা যখন আরেকটা ক্লাসের মেথড থেকে ইউজ করতে চাইবে, কিভাবে সে সেটা করতে পারে বলেন? এখন তো আপনাদের এই কনসেপ্ট গুলো হয়ে গেছে। ইজ দ্য কোশ্চেন আন্ডারস্টুড? কোশ্চেন বুঝতে পেরেছেন? না, ফাইল তো নাই। আমি বলতেছি নন অ্যাক্সেসিবল ডাটা যেটা ফাইলে নাই। না, অবজেক্টের মধ্যে আছে। না না, আপনি এটা ক্লাস এ, ক্লাস এ তে ধরেন একটা প্রাইভেট ফিল্ড, এটা ক্লাস বি এর মেথড কিভাবে ইউজ করবে? গেটার দিয়ে করতে পারে। আচ্ছা, গেটার দিয়ে আপনি ততক্ষণ করতে পারবেন যদি এটা ফিল্ড হয়, কিন্তু এটা যদি মেথডের লোকাল হয় তাহলেও পারা সম্ভব, কিন্তু তাইলে কিভাবে করতে হবে? কিংবা গেটারই নাই, তাহলে তো গেট দিয়েও আপনি পারবেন না, গেটার থাকতে হবে তো। কন্ট্রোলার ক্লাসে গেটার হয় না। কন্ট্রোলার ক্লাসে গেটার হয়, মডেল ক্লাসে আমরা গেটার সেটা তৈরি করি। ওকে, তো তাহলে বুদ্ধিটা হলো এই, খেয়াল করেন, ক্লাস এর একটা মেথড ক্লাস বির একটা মেথডকে কল করবে, প্যারামিটার হিসেবে ওই নন অ্যাক্সেসিবল ডাটাটা দিয়ে দিবে। তাহলে ক্লাস বি তার মেথডের প্যারামিটার হিসেবে ক্লাস এর ডাটাটা রিসিভ করবে। Does that make sense? কলিং এর মাধ্যমে আমরা কি ডাটা পাস করে দিচ্ছি। তাহলে কন্ট্রোলার 1 এর একটা মেথড কন্ট্রোলার 2 এর একটা মেথডকে কল করবে, প্যারামিটার হিসেবে ডাটাটা পাঠিয়ে দিবে যেটা সে পাঠাতে চায়। ওকে, তাহলে আপনি যখন এফএক্সএমএল ট্রানজিশন করতেছেন, তাহলে আপনার কোন একটা বাটনের অন অ্যাকশনে গিয়ে আপনি এই সিন সুইচিং এর মানে এফএক্সএমএল ট্রানজিশনের কাজটা করতেছেন। ওখানেই আপনি ওই যে সিন তৈরি করেন বা না করেন, স্টেজ শোটো করার পরে আপনি তখন কন্ট্রোলার 2 এর একটা মেথডকে কল করে ডাটাটা পাস করে দিবেন। সো দ্যাট ইজ দ্য লজিক। এটাকে আমরা বুঝতে পেরেছি, সিম্পল লজিক, কমপ্লিকেটেড কিছু না। ওকে, আচ্ছা, তাহলে এই বাটনের কাজটা কি? এই যে বাটনের নামটা দেওয়া আছে, কাজটা কি? শো ফাইল কন্টেন্টস টু কনসোল। ওকে, তাহলে ফাইল কন্টেন্ট বা আপনি যে ফিল্টার আউটপুট ওটাও দেখাতে পারেন।
ফিল্টার আউট, আচ্ছা ঠিক আছে, ফাইল কন্টেন্টই দেখাই। তাহলে এটা আপনি কোথায় দেখাবেন, বা আমাদের ফিল্টার আউটপুট কোথায় আছে? টেবিলে সেভ অ্যারে লিস্ট ফিল্টার করছি না আমরা এখানে, না ফিল্টার করি নাই? না, টেবিলে যে লোড করতেছি ওটার জন্য আলাদা বাটন ছিল না, সেভ অ্যারে লিস্ট টু ফাইল। প্রসেস, হ্যাঁ, এইটাতে আমরা ফিল্টার করতেছি তাই না? হ্যাঁ, টেবিল ভিউ, এই যে, তাহলে টেবিল ভিউ এর কন্টেন্টটা ধরেন আমরা এই ওটাতে পাঠাতে চাই, ঠিক আছে? তাহলে আমরা এই কাজটা এখন ওখানে করব, যে কারেন্ট সিনের জন্য আমাদের এই কোডটা নিতে হবে, এই কোডটা নিতে হবে। ওকে, তাহলে আমরা এটা নিয়ে নিই। তাহলে প্রসেস ওকে। তাহলে এখানে তো আমি টেবিল ভিউতে অ্যাড হয়ে গেল। এখন টেবিল ভিউতে যা আছে এটা আমি পরের সিনে ডাটা পাসিং এর মাধ্যমে দেখাতে চাই। ওকে, তাহলে এইখানটাতে আমি এখন ট্রাই ব্লক ইউজ করব। এই যে আউটপুট লেভেলে দিয়েছেন না এসটিআরটা, কিন্তু এখন আমরা এটাকে আউটপুট লেভেলে কেন দিলাম এসটিআর? লেভেল কেন আউটপুট লেভেল? ও, কিন্তু আমরা তো টেবিলের কন্টেন্টটাই এখানে দেখবো তাই না? আচ্ছা ঠিক আছে, তো তাহলে এইখানে এখন আমরা আমাদের ডাটাটা পাস করতে চাই, তাহলে আমার একটা ট্রাই ব্লক লাগবে, নাহলে তো আমি খুলতেই পারবো না, মানে এফএক্সএমএল ফাইল থেকেই তো খুলতে পারবো না। ওকে, তো এখানে ফাইলের নাম কি হবে? কনসোল কন্টেন্ট ভিউ, এটাই রাখি, ঠিক আছে? ওকে, তো এখন আমার কাজ হলো এই যে আমি শো করলাম, করার পরে আমাকে এখন একটা মেথড কল করতে হবে। তাইলে এই মেথডে আমি কোন ক্লাসের মেথড কল করতে হবে? controller2, which is console content view controller। তাহলে এই যে console content view controller, এটাই তো controller2। এখন আমি যদি লেভেলটার একটা এফএক্স আইডি দেই, কারণ টেক্সট করতে হবে, কাজে এখন একটা এফএক্স আইডি লাগবে। তাহলে এটার একটা এফএক্স আইডি আমরা দিয়ে দিচ্ছি, লেটস সে ফিল্টার্ড কন্টেন্ট লেভেল। ওকে, হয়ে গেল। আর আপনি যদি একটা ব্যাক বাটন রাখতে চান রাখতে পারেন। ওকে, তাহলে এটার একটা দিয়ে দেন গো ব্যাক বাটন অন অ্যাকশন। তাহলে এটা একটা এফএক্স আইডি হয়ে গেল। সেভ কন্ট্রোলার, সেভ আপডেট কন্ট্রোলার, কোনটা? এই যে কন্টেন্ট কনসোল কন্টেন্ট ভিউ। ওকে, আপডেট কন্ট্রোলার, ডান। ওকে, তো এখন এখানে আমাদের এখন একটা কাস্টম মেথড বানাতে হবে ডাটা রিসিভ করার জন্য।
and of course public method হবে, so public let's say receive data, প্যারামিটার কি দিবেন? এখন টেবিলের কন্টেন্ট কি? একটা অ্যারে লিস্ট, তাহলে এখানে একটা অ্যারে লিস্ট হতে পারে, পারে না? তাহলে আপনি যদি এখন এখানে বলেন যে অ্যারে লিস্ট অফ কি টাইপ, পুলিশ কেস, ওকে, তো এটার নাম দেন ফিল্টার্ড লিস্ট বা রিসিভ ডাটা, রিসিভড লিস্ট। তো রিসিভ লিস্ট তো পেয়ে গেছেন, এখন আপনার কাজ কি? এটাকে এই লেভেলে সেট টেক্সট করা। তাহলে এই অ্যারে লিস্টেরও টু স্ট্রিং আছে, কিন্তু আপনার মন মতো ফরম্যাটে আসবে না। কিন্তু আপনি যদি একটা টু স্ট্রিং বানায় থাকেন পুলিশ কেস, তাহলে লুপ চালিয়ে এটা করতে পারেন। আগে আপনি দেখেন এটা নাল কিনা, কারণ টেবিল খালি থাকলে তো এটা নাল হবে, কারণ টেবিলের গেট আইটেমসকে আপনি সেন্ড করবেন, তো সেটা যদি টেবিল খালি থাকে তাহলে তো এটা নাল থাকবে। তাহলে ওটা চেক করেন যে ইফ রিসিভ লিস্ট নাল, তাহলে এখানে সেট টেক্সট করবেন একটা ডট সেট টেক্সট যে নো ফিল্টার ডাটা ফাউন্ড, এলস এলসে গিয়ে আপনি এখন ওই কন্টেন্টটা জেনারেট করেন স্ট্রিং, তাহলে এখন ফর লুপ চালান, ওটার নাম কি ছিল? রিসিভড লিস্ট। তাহলে পুলিশ কেস এ কেস রিসিভড লিস্ট, এখন str প্লাস ইকুয়াল টু এ কেস ডট টু স্ট্রিং, সাথে একটা স্ল্যাশ দিয়ে দেন, এবং ফাইনালি আপনার লুপ শেষ হওয়ার পরে সিনট্যাক্স করে দেন। তো এটা হচ্ছে ডাটা রিসিভ করার পরে কি করবেন সেইটা। তাহলে সিনট্যাক্সে কি দিব? str। তাহলে এটা বুঝতে তো কোনো প্রবলেম নাই। এখন ডাটাটা পাস করব কিভাবে, এটাকে কল করতে হবে ওই জায়গাটায়, ওকে। তাহলে রিসিভ ডাটা, তাহলে এখানে গিয়ে এখন আপনাকে, আপনি তো শো করে দিচ্ছেন, শো করার পরে যখন ডাটা পাস করবেন ওই মেথড তার কাজটা করবে, কল তো হয়ে গেছে, তাহলে ওই মেথড তার কাজ করবে। ওই মেথডের কাজ কি? সেট টেক্সট করা। তো শো না করলে তো সে সেট টেক্সট করতে পারবে না, যদি শোটা আগে করে নিতে হবে। তো শো আমরা করে ফেলছি, এখন আমি এটাকে কল করব। তাহলে প্যারামিটার হিসেবে কি পাঠাবো? এখানে একটা অ্যারে লিস্ট পাঠাবো, তাই না? এবং এটার একটা ক্লায়েন্টও থাকবে। তাহলে অ্যারে লিস্টটাকে বানিয়ে নেই। অ্যারে লিস্ট আপনার এখানে বানাতেই পারেন, ট্রায়ের ভেতরেও করতে পারেন, বাইরেও করতে পারেন, পুরোটাও চাইলে আপনি ট্রায়ে দিতে পারেন, কোনো ক্ষতি নাই। There is no harm in keeping whole thing in try. ওকে, তাহলে এখন আপনার টেবিলের মধ্যে আপনার যা আছে সেটা একটা অ্যারে লিস্টে নিয়ে নেন। তাহলে অ্যারে লিস্ট পুলিশ কেস, ওকে। তো ধরেন filtered list 1 equal to new array list। তো এখন আপনি লুপ চালাবেন ফর এখানে কি দিবেন? না, আমরা ফিল্টার লিস্ট 1 কে পাস করব। এই যে এখানে হবে ফিল্টার লিস্ট 1, তাহলে এখানে রিসিভ হবে ফিল্টার লিস্ট 1, এখানে রিসিভ হবে ফিল্টার লিস্ট 1টা, এখানে রিসিভ হবে। তো তাহলে ফিল্টার লিস্ট 1 আমরা কি ঢুকাইতে চাই এটা বলেন, কোথায়?
এই যে এখানে কোন জায়গা থেকে আমরা অ্যাড করব সেটা বলেন। তাহলে ফিল্টার লিস্ট 1 ডট অ্যাড এ কেস, কেসটা আসবে কোথা থেকে? আপনি কি পাঠাতে চাচ্ছেন? টেবিলে যা আছে সেগুলো, অ্যারে লিস্টে যা আছে সেগুলো না, টেবিলে যা আছে। কারণ এই মেথডের নাম কি? প্রসেস অ্যান্ড শো, তাই না? তাহলে আপনি কি অ্যারে লিস্ট পাঠাবেন নাকি টেবিলে যা আছে সেটা? না, কোন অ্যারে লিস্ট? এটা কি আপনার যেটাতে আপনি অ্যাড করছেন সেই অ্যারে লিস্ট? সেটা তো আনপ্রসেসড অ্যারে লিস্ট, কমপ্লিট অ্যারে লিস্ট। এখানে তো প্রসেসড অ্যারে লিস্ট যেটা টেবিলে আছে। তাহলে টেবিলের গেট আইটেম সেটা বলতে সমস্যা কি? সো টেবিলের নাম কি? হ্যাঁ, ওটার নাম আছে তো একটা, ওটার নাম কি দেখেন তো। কোথায়? এই যে, তাহলে এটার গেট আইটেমস পুলিশ কেস লিস্ট না তো, তাই না? টেবিল ভিউ এর ভেতরে যে অ্যারে লিস্ট আছে সেটা গেট আইটেমস। এই যে, এখন এটার ক্লায়েন্ট কে হবে? ক্লায়েন্ট লাগবে না? এখন আমি এখন যদি এরকম একটা কল থাকে যে ফর এক্সাম্পল পে বিল, তাহলে পে বিলের ক্লায়েন্ট কে হবে? পে বিল যদি স্টুডেন্ট ক্লাসের মেথড হয়, স্ট্যাটিক মেথড হলে স্টুডেন্ট, আর নন স্ট্যাটিক হলে স্টুডেন্ট হ্যান্ডেল ইনস্ট্যান্স। তাহলে আমার এখানে একটা ইনস্ট্যান্স লাগবে, সেটা কোন ক্লাসের? কোশ্চেনটা আবার বলি, শোনেন। আপনাকে বলা হলো সাবমিট গ্রেড মেথডটা কল হবে, সামথিং ডট সাবমিট গ্রেড। তাহলে সামথিংটা কি হবে? সাবমিট গ্রেড। এটা ফ্যাকাল্টি ক্লাসের একটা অবজেক্ট, এটা ক্লায়েন্ট হবে। কেন? কারণ সাবমিট গ্রেড ফ্যাকাল্টি ক্লাসের মেথড। তাহলে এই রিসিভ ডাটার ক্লায়েন্ট কে হবে? এখন বলেন। কেন স্টুডেন্ট? কেন পুলিশ হবে? সাবমিট গ্রেডের ক্লায়েন্ট কেন ফ্যাকাল্টি? এটা বলেন। সাবমিট গ্রেডের ক্লায়েন্ট কেন ফ্যাকাল্টি অবজেক্ট? না, কোড অনুযায়ী বলেন। কেন আপনি বললেন সাবমিট গ্রেডের ক্লায়েন্ট ফ্যাকাল্টি অবজেক্ট? কারণ এটা ফ্যাকাল্টি ক্লাসের মেথড। তাহলে এখন বলেন এই রিসিভ ডাটার ক্লায়েন্ট কে হবে? এটা কোন ক্লাসের মেথড? সেই ক্লাসের অবজেক্ট ক্লায়েন্ট হবে। ক্রিয়েট পুলিশ কেস ক্লাসের মেথড। ক্রিয়েট পুলিশ কেস বলে কোনো ক্লাস আছে? এই মেথডটা কোথায় বানালাম আমরা? এই মেথডের কাজ রিসিভ ডাটা। তাহলে রিসিভটা কোথায় হচ্ছে? কন্ট্রোলার 2 তে। তাহলে যে কন্ট্রোলার 2 তে আপনি একটা রিসিভ ডাটা মেথড বানাইছেন, তাহলে এটা কোন ক্লাসের মেথড? এটা কোন ক্লাসের মেথড? এটা কি মডেল ক্লাসের মেথড না কন্ট্রোলার ক্লাসের মেথড? কোন ক্লাসের মেথড? নাম আছে তো তার একটা। কনসোল কন্টেন্ট ভিউ কি ক্লাসের নাম? পুরোটা বলেন। এটা মেথডের নাম, ক্লাসের নাম বলেন। কনসোল কন্টেন্ট ভিউ, কন্ট্রোলারটা বাদ দিচ্ছেন কেন? এটা পার্ট অফ দ্য নেম। এটা তো ক্লাসে, এই যে ডট জাভা, তা আপনার ক্লাসের নাম হতো তাই, এই যে পাবলিক ক্লাস কন্ট্রোল। হ্যাঁ, এইটার একটা ইনস্ট্যান্স হবে আপনার ক্লায়েন্ট। তাহলে
আপনি এখন ওটাকে ইনস্ট্যান্সিয়েট করেন, ধরেন controller 2 equal to new, তাহলে আপনার ক্লায়েন্ট কি হবে? controller 2। তাহলে এখন ডাটা পাস করবে। তো শো করার পরে যখন ডাটা পাস হবে তখন এই মেথডটা এক্সিকিউট হবে। তো এই মেথড এক্সিকিউট হলে সে লেভেলে অ্যারে লিস্ট পাস করলাম। আমাদের ডাটা অ্যারে লিস্ট, এটা ইন্টিজার হতে পারতো, স্ট্রিং হতে পারতো। তাহলে আমার যে এটা ছিল ইউজার রেজিস্ট্রেশন, ওখানে আমি সব অবজেক্টগুলো একটা ইউজার লিস্টে লিখেছিলাম, তাহলে তো এভাবে করতে পারি না। সেটা কখন পাঠাবেন? যখন এটা টেম্পোরারি ডাটা, কিন্তু এটা যদি ফিউচার ইউজ হয় আপনাকে তো ফাইলে স্টোর করতেই হবে। আচ্ছা, এটা তো টেবিলের আউটপুট, এটা তো কোয়েরির আউটপুট। আমার এই ডাটাগুলো তো ইন্ডিভিজুয়ালি আছে এই ফাইলে, তাই না? কিন্তু আমি এটাকে আরেকটা ভিউতে দেখাতে চাই বা ইউজ করতে চাই, এই জন্য পাঠাচ্ছি। বুঝতে পারলেন কিনা? এররটা কোথায় দিচ্ছে? str। আমরা str ডিক্লেয়ার করেছি ট্রাই ব্লকের ভেতরে, তো ওই কারণে, কারণ ট্রাই ব্লকের বাইরে তো আর str পাবেন না, তাইলে ট্রাই ব্লকের বাইরে str কে ডিক্লেয়ার করতে হবে। যাই হোক, এটা আমাদের দরকারও নাই। ওকে, তো তাহলে এখন এইখানে একটা কথা আছে, এটা টেস্ট করার আগে আর একটা ছোট্ট কথা আছে। এখন ধরেন আপনার নাম কি? আদিত্য, আর আপনি মায়াবী। ওকে, এখন খেয়াল করেন, সলভ অ্যাসাইনমেন্ট ইজ স্টুডেন্ট ক্লাস মেথড, এটাকে কল করবে ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড। তো আমি ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড, আমি এখন চাই আদিত্য একটা অ্যাসাইনমেন্ট সলভ করুক। তাহলে এই কলটার ক্লায়েন্ট কে হওয়া উচিত? আদিত্য নাকি মায়াবী? ফ্যাকাল্টি ক্লাসের মেথড তো আমি এখন কল করব সলভ অ্যাসাইনমেন্ট, কিন্তু আমি চাই আপনি সলভ করুন, মানে এই মেথডটা আপনি যখন ক্লায়েন্ট তখন কাজ করবে। তাহলে এটার ক্লায়েন্টকে আদিত্য হওয়া উচিত না মায়াবী হওয়া উচিত? আদিত্য হওয়া উচিত। কিন্তু আমি যদি আদিত্যকে ক্লায়েন্ট না বানিয়ে মায়াবীকে ক্লায়েন্ট বানাই, তাহলে কি আমার পারপাসটা সলভ হবে? হবে না। তো আমি তো এখানে একটা কন্ট্রোলার 2 বানিয়েছি, এটা যেহেতু একটা ভ্যালিড ক্লাস, আমি তাহলে 100টা কন্ট্রোলার বানাতে পারি, কি আমাকে আটকাবে? মানে 100টা ইনস্ট্যান্স তৈরি করতে পারি, তাই না? এটা তো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমি একটা পারলে 5টা পারবো। তাহলে আপনি বললেন কন্ট্রোলার 2, কন্ট্রোলার 3, কন্ট্রোলার 4, কন্ট্রোলার 5 সবই তো কন্ট্রোলার ইনস্ট্যান্স, তাই না? তাইলে আমার জন্য কাজ করবে কোনটা? কন্ট্রোলার 2 না কন্ট্রোলার 3 না কন্ট্রোলার 4 না কন্ট্রোলার 5? নাকি যে কোনো একটা দিলেই হবে? না না, ক্লায়েন্ট আমি এখানে 2 বানাবো না 3 বানাবো না 4 বানাবো না 5 বানাবো, নাকি একটা দিলেই হবে? তাহলে তো আমি চাই আদিত্য কাজটা করুক, কিন্তু একজনকে দিলেই হইল, সেরকম হয়ে গেল না? তাহলে এখানে যেটা হচ্ছে খেয়াল করেন, আপনি যখন fxml লোডার ডট লোড, তখন সে প্যারেন্ট রিটার্ন করে এবং তখন সে একটা কন্ট্রোলার ইনস্ট্যান্স তৈরি করে ফেলে, নিউ কন্ট্রোলার, যেটা আমি তো এক্সট্রা 100টা নিউ করতে পারি, কিন্তু আমি যতগুলাই নিউ করি না কেন তারা কেউই আদিত্য না। fxml লোডার যেটা নিউ করে সেটাই হচ্ছে আদিত্য। তাইলে fxml লোডারের ক্রিয়েট করা যে কন্ট্রোলার ইনস্ট্যান্স, সেটাই আসলে রান টাইমে আমার ভিউকে ম্যানেজ করে। এখন আমি সাইড দিয়ে যতগুলো নিউ করি না কেন সেগুলোকে যদি ডাটা পাস করি, ডাটা পাস হবে, সিনট্যাক্স কোনো ভুল নাই, কিন্তু ভিউতে এটার এফেক্ট আসবে না। তো তাইলে আজকে আদিত্যর প্রেজেন্টেশন দেওয়ার কথা, কিন্তু এটা পাস করা হয়েছে শফিককে বা মায়াবীকে, তাহলে আদিত্য প্রেজেন্টেশন দিবে কি করে? ভিউতে আসবে? তাহলে আমাকে নির্দিষ্ট একটা কন্ট্রোলার ইনস্ট্যান্সেই ডাটাটা পাস করতে হবে, যে কোনো ক্লায়েন্টের জন্য না।
এখন এই যে 2 3 4 5 আমি ইচ্ছা করে মাল্টিপল করলাম আপনাকে বোঝানোর জন্য যে কোনো একটাকে দিলেই হবে না, এই স্পেসিফিক কন্ট্রোলার ইনস্ট্যান্সকে দিতে হবে ওই ক্লাসে যেটা এফএক্সএমএল লোডার ক্রিয়েট করে, সেইটা আমি পাবো কি করে? তো তখন তাহলে আমাকে যেটা করতে হবে দেখেন, তাহলে আমি বলবো যে কন্ট্রোলার 2 ইকুয়াল টু, আমি তো নিউ করতে যাব না, ওটা অলরেডি এফএক্সএমএল লোডার বানায় ফেলছে। তাইলে আমার এফএক্সএমএল লোডারের নাম কি? মাই এফএক্সএমএল লোডার, মাই এফএক্সএমএল লোডার ডট এই যে গেট কন্ট্রোলার। তাহলে ও যে কন্ট্রোলারটা বানাইছে সেইটাই আমাকে ফেরত দেবে। নাও দ্যাট ইজ দ্য ক্লায়েন্ট। তাহলে এই এখন কিন্তু এই কন্ট্রোলার 2টাই আসলে কন্ট্রোলার ইনস্ট্যান্স যেটা রান টাইমে ভিউটাকে ম্যানেজ করবে। আমি সাইড দিয়ে তো আরো 5টা নিউ করতে পারি, ওরা কি ম্যানেজ করবে না, মানে ওরাও ম্যানেজ করবে যদি ওদেরও ভিউ থাকতো, কিন্তু ভিউ তো তৈরি করা হয়েছে এফএক্সএমএল লোডার যেটা নিউ করছে কন্ট্রোলার তার জন্য। তাহলে ওকেই পাঠাতে হবে, সো গেট কন্ট্রোলার। ওকে, এখন ডাটা পাস করলে ওর কাছে যাবে, ডাটা পাস করলে C3 C4 ওদের কাছেও যাবে, কিন্তু ওরা তো আর ভিউকে ম্যানেজ করে না। তো ওরা সেট টেক্সট করলেও যে ভিউটা রেন্ডার হয়েছে সেইটা তো আসলে ওই কন্ট্রোলারের সাথে কানেক্টেড না, মানে ক্লায়েন্ট আলাদা। তাহলে পে বিলটা মায়াবীর জন্য কাজ করতেছে না আদিত্যর জন্য কাজ করতেছে না শফিকের জন্য কাজ করতেছে? যখন মায়াবী ক্লায়েন্ট তখন মায়াবীর ডাটা ইউজ করবে, যখন আদিত্য ক্লায়েন্ট তখন আদিত্যর ডাটা ইউজ করবে। তাইলে আপনার এই যে লেভেল, এটা কি কন্ট্রোলারের ফিল্ড না? তাহলে আইডি কি স্টুডেন্টের ফিল্ড না? তাসিফের আইডি আর শফিকের আইডি কি এক? তাইলে কন্ট্রোলার 1 এর লেভেল আর কন্ট্রোলার 2 লেভেল কি এক? বুঝতে পারছেন বিষয়টা এখন? এই জন্য গেট কন্ট্রোলার দিয়ে ওই পার্টিকুলার কন্ট্রোলারকে পাঠাতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু পাস দ্য ডেটা। এখন আমরা যদি এটা রান করি তাহলে দেখবো যেটা কাজ করে। ওয়ান আমরা ফিল্টার করতেছি কি দিয়ে? পুলিশ স্টেশন আর হচ্ছে ইয়ার দিয়ে। ওকে, কাপাসিয়া। এটাও কাপাসিয়া। 3 এটা হচ্ছে টঙ্গী। 4 এটাও টঙ্গী। আচ্ছা 5 এটা হচ্ছে কালিয়াকুর, এটাও কালিয়াকুর। ইয়া সবগুলাই কিন্তু 2025, এখান থেকে জানিছি সবে 2025। ওকে, তাহলে আমি যদি এখন ফিল্টার করি, ও আমি তো এই কেস স্ট্যাটাস তাহলে সবগুলাই ইনিশিয়াল হয়ে গেছে, তাই না? তাহলে অন্য একটা দেই, আন্ডার ইনভেস্টিগেশন একটা দেই 77, আর একটা দেই হচ্ছে 4 ফিট 8। তাহলে আমি যদি এখন ফিল্টার করি ইনিশিয়াল রেকর্ডটা পাবো 6টা। এখন ইয়ার হইতে হবে 25, ইয়ার আবার 24 দিয়ে একটাও পাবো, তাহলে প্রসেস অ্যারে লিস্ট। তাহলে যে 6টা ওই 6টাই কিন্তু দেখেন আবার ওখানে চলে গেছে। এখন ব্যাক বাটনটা যদি কোড লিখতাম তাহলে আবার ওখানে ফেরত যেতে পারতাম। হ্যাঁ, ক্রস দিলে তো অ্যাপ্লিকেশনই ক্লোজ হয়ে যাবে। ক্রস দিলে তো আমার অ্যাপ্লিকেশনই ক্লোজ হয়ে গেল। তা আপনি ধরেন রেজিস্ট্রেশন করে ফেলে আপনি আবার ড্যাশবোর্ডে ফেরত আসতে চান, তো তখন আপনার প্রত্যেকটা এফএক্সএমএল একটা করে ব্যাক বাটন রাখবেন যে গো টু ড্যাশবোর্ড বা হোম, ঠিক আছে? তাহলে ওখানে তখন আপনি ওই যে সিন সুইচিং এর ওটা করবেন, কারেন্ট উইন্ডোতে আবার ড্যাশবোর্ডটা লোড করবেন। তো ডাটা পাস করতে হবে না ড্যাশবোর্ড লোড করার সময়? আপনার প্রত্যেকটা ট্রানজিশনের সময় ওই আপনার যে ইউজার অবজেক্ট এটা পাস করতে হবে, কারণ আপনার ডাটা লাগতে পারে। যে কোনো কন্ট্রোলারেই
যে লগ ইন করে আছে তার ইনফরমেশন লাগতে পারে। তো যদি লাগে তাহলে লগ ইনের কাছে অবজেক্টটা আছে, ইউজার অবজেক্ট, ওটা সে পাস করে দিল। আবার ব্যাক বাটনও ড্যাশবোর্ড লোড করার সময় সেও আবার রিপাস করে দিল। পিং পং বলের মতো আপনার অবজেক্ট কন্ট্রোলার টু কন্ট্রোলার ঘুরতে থাকবে, লগ ইন যেটা প্রোভাইড করছে। ওকে, তাহলে এটা কি বুঝতে পারলাম? আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করাই দিবেন, স্যার অবজারভেবল লিস্ট একটু ডিসকাস করেন, আজকে সময় কম। আজকে আমি চার্টটা আপনাদের দেখাই দিতে চাই, অ্যাটলিস্ট পাই চার্ট। আপনাদের শেয়ার ফোল্ডার আরেকটা প্রজেক্ট আছে মিনি আইরাস, এটা কি দেখছেন কেউ কখনো খুলে? না দেখেন নাই? হ্যাঁ, দিয়ে রাখছি তো 1 মাস আগে। এটাকে যদি একটু রান করি, তাহলে এটা হচ্ছে আমাদের, আমি এখানে লগ ইন না করে আমার ইউজার গুলোকে মেনু হিসাবে রেখেছি, আর তার গোলগুলো হচ্ছে মেনুর আইটেম। ওকে, এখন আমাদের এইখানে দেখেন আমরা এইটা বাদে বাকি সব করে ফেলছি, মানে ট্রানজিশনের ক্ষেত্রে। এখন আপনাকে এই যে প্রথম বুলেটটা, নেক্সট fxml will be in full surface of the stage, এটা যদি করতে হয় আপনাকে স্টেজে সিন সেট করতে হবে। বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন? না কি বুঝলেন? আপনি তো আমার কোশ্চেন অ্যান্সারে বললেন জি স্যার, কি বুঝতে পারলেন? আবার শুনেন, এই যে এখানে কি হাইলাইট করা আছে, নেক্সট fxml will be in কি ফুল সারফেস, মানে কি উইন্ডোর পুরোটাই আমার fxml হবে। এটা যদি আমি করতে চাই আমার প্যারেন্ট দিয়ে সিন কনস্ট্রাক্ট করতে হবে, তাহলে সিনের কনস্ট্রাক্টরে প্যারেন্টটা দিতে হবে। সো fxml loader ডট লোড আমাকে প্যারেন্ট দেয়, এবং সেই সিনটা দিয়ে আমার উইন্ডোতে সেট সিন করতে হবে, তাইলে ওই যে সিনটা পুরো উইন্ডোতে সেট হয়ে যাবে, দ্য হোল উইন্ডো। সেটা কারেন্ট উইন্ডো হোক বা নতুন উইন্ডো হোক, সেটা কোশ্চেন না। কারেন্ট উইন্ডোতে হোক বা নতুন উইন্ডো হোক, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে ফুল উইন্ডোতে আসবে, তাহলে উইন্ডোটাকে সিন সেট করতে হবে। সো উই নিড টু কনস্ট্রাক্ট এ সিন উইথ দ্য প্যারেন্ট অফ মাই fxml। ওকে, ডান। কিন্তু আমি তো এরকমও চাইতে পারি যে আমার নতুন fxmlটা আমার কারেন্ট সিনেই থাকবে, বাট ইন এ সাব এরিয়াতে সেটা লোড হবে, হতে পারে না? এটা কোথাও দেখছেন? কোথায় দেখছেন? ওল্ড আইএসএ যদি আমরা লগইন করি হ্যাঁ। তখন হচ্ছে যেমন আমরা স্কলারশিপ বা কিছু একটা দিই, হ্যাঁ। তখন ছোট করে ওইটার লেভেল আসে, ছোট করে ওখানে। আচ্ছা, নট অনলি দ্যাট, কারেন্ট আইরাসও আছে। যে এটা দেখেন, এটা তো আমার একটা পিন সেট করা হয়েছে, ড্যাশবোর্ড সিন, তাই না? তাহলে আমার এই স্টেজে যে সেট সিন করা হয়েছে সেখানে আমার ড্যাশবোর্ড fxml এর প্যারেন্ট দিয়ে সিন তৈরি করে সেট সিন করা হয়েছে। তো এটা হচ্ছে পুরো সিন। এখন আমি যদি বলি যে স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউ ডট fxml, এটাকে তুমি লোড করো, এখানে যদি বলি যে স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউ লোড করো, তাহলে আমি কিন্তু এই পুরো উইন্ডোটাকে রিপ্লেস করব না, আমার এগুলো এরকমই থাকবে, এগুলো এরকমই থাকবে, শুধু এই যে মাঝখানের যে এরিয়াটা, এখানে আমি ড্যাশবোর্ড ভিউ fxml কে লোড করব। এই যে দেখেন এই জায়গাটুকুতে সে লোড হয়েছে, তো এটা একটা ডিফারেন্ট fxml। আবার যদি বলি যে না অ্যাডভাইজারি লিস্ট অ্যাড করো, লোড করো, তাহলে অ্যাডভাইজারি লিস্ট যদি লোড করতে চাই তাহলে এটাও আমি
নতুন সিন হিসাবে কারেন্ট সিনকে রিপ্লেস করব না, সেট সিন করলে তো আগের সিনটা রিপ্লেস হয়ে যায়। সেটার মেথড কি হয়, আগের ভ্যালুকে নতুন ভ্যালু দিয়ে রিপ্লেস করে। তাহলে সেট সিন ইজ এ সেটার মেথড অফ দ্য স্টেজ ক্লাস। তাহলে কারেন্ট যে সিনটা সেট করা আছে ওটা রিপ্লেস হয়ে যাবে উইথ দ্য নিউ সিন। তাহলে পুরো উইন্ডোটাই রিপ্লেস হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই যে অ্যাডভাইজির যে এফএক্সএমএল সেটাকে আমি এই যে মাঝখানের এরিয়াতে লোড করতে চাই। তাহলে এই ভেতরের অংশটুকুতে আমি এফএক্সএমএল কে লোড করছি। Am I replacing the scene, existing scene or not? No. তাহলে আমাকে নিউ সিন করতে হবে না। তাহলে এটা মাথায় রাখবেন। তাহলে আপনি যদি পার্শিয়াল স্পেসে কারেন্ট সিনের পার্শিয়াল স্পেসে নতুন এফএক্সএমএলটা লোড করতে চান উইদাউট চেঞ্জিং দ্য হোল উইন্ডো, ড্যাশবোর্ডের ক্ষেত্রে যেমন এটা হতে পারে, ড্যাশবোর্ডের অপশনসগুলো আপনি ইনট্যাক্ট রেখে মাঝখানের একটা সাবস্টেন্সিয়াল এরিয়াতে লোড করতে পারেন, তখন কিন্তু আপনাকে নিউ সিন করবেন না। তখন আপনি নিউ সিন করবেন না, আপনার সিনই লাগবে না। তখন কি করবেন, আপনার যে এই কারেন্ট এরিয়া, এই মাঝখানের যে এরিয়া, এখানে আপনি তখন প্যারেন্টটা দিয়ে দিবেন। তাহলে যে অ্যাডভাইজি ভিউ এফএক্সএমএল এর প্যারেন্টটা আমি এখানে সেট করে দিব, বা আমার স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউ এফএক্সএমএল এর যে প্যারেন্ট এটা এখানে সেট করে দিব এই মাঝখানের এরিয়াতে, সিনের কনস্ট্রাক্টরে না। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। কারণ আমি তো নতুন সিন দিয়ে সিনটাকে রিপ্লেস করছি না। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বোঝা গেল না? গেল না? গেল কি গেল না? কেন করব? কারণ আমি তো এগুলো রিপ্লেস করতে চাই না। এফএক্সএমএলটা একটা পোর্শনে, তাহলে আমি নিউ সিন দিয়ে করবো কি? তাহলে ওটার প্যারেন্টকে কোথায় দিতে হবে? ওই পোর্শনে দিতে হবে। হোয়াট এভার রিপ্রেজেন্ট দ্যাট পোর্শন, সেইখানে দিতে হবে প্যারেন্টটা। তাহলে এফএক্সএমএল লোডার ডট লোড, এটা আপনি আগে কোথায় দিতেন? সিনের কনস্ট্রাক্টর। এখন কোথায় দিবেন? ওই পোর্শন পোর্শন যেটা দিয়ে রিপ্রেজেন্টেড সেটাতে দিবেন। ওকে, আচ্ছা। এখন আসেন, আমি যদি এখন একটা নতুন এফএক্সএমএল তৈরি করি, এখানে আমার প্যারেন্ট হিসাবে কি আছে? কিছুই তো নাই। সো হোয়াট আর দ্য প্যারেন্টস দ্যাট উই হ্যাভ এক্সপিরিয়েন্স সো ফার? Anchor pen, VBox, but they themselves container. But can you make a button as the parent? Yes. আমার হায়ারার্কিতে কিছু নাই, তাহলে রুট হিসেবে যেটা থাকবে সেটাই তো প্যারেন্ট। আমরা নরমালি কি দেখেছি? অ্যাঙ্কর পেন, VBox, এই দুটো আমরা দেখেছি সো ফার। But my question is, can you bring a button here as the parent? Possible. হলো তো। তাহলে প্রিভিউতে গেলে আপনি কি দেখবেন? এই যে দ্যাট ইজ ইউর এফএক্সএমএল। এখন বাটনকে প্যারেন্ট করার প্রবলেম হলো, বাটন তো আর নিজে কোনো কন্টেনার না। তাইলে আপনি যদি এখন একটা লেভেল বসাতে চান, বসাবেন কোথায়? বাটনের মধ্যে কি লেভেল দেওয়া যাবে? না। সো তাহলে শুধু একটা বাটন দিয়ে একটা এফএক্সএমএল ডাজ নট মেক এনি সেন্স। সো লজিক্যালি এটা আপনি করবেন না, বাট টেকনিক্যালি পসিবল। কেন টেকনিক্যালি পসিবল? বিকজ বাটন ইজ এ নোড। এই যে ইনহেরিটেন্স হায়ারার্কি। আবার অ্যাঙ্কর পেন অলসো ইজ এ নোড, ইনহেরিটেন্স হায়ারার্কি। এনিথিং হুইচ ইজ এ নোড ক্যান বি এ প্যারেন্ট। মানে প্যারেন্ট অলসো ইজ এ নোড। তাহলে এনিথিং হুইচ ইজ এ সাবক্লাস অফ প্যারেন্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অন ইউর এমটি এফএক্সএমএল। কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যেগুলো নন কন্টেনার নোড সেগুলোকে আমরা প্যারেন্ট করি না। In that case, your whole FXML will be only one node. That doesn't make sense. So that is why আমরা কন্টেনার যেগুলো আদার নোডকে, যে নোডগুলো অন্য নোডকে হোল্ড করতে পারে, সেগুলোকে আমরা প্যারেন্ট হিসেবে ইউজ করি। যেমন ইজ ইট এ কন্টেনার নোড? এটা যদি একটা অবজেক্ট হয়, ইজ ইট এ কন্টেনার অবজেক্ট? নো। তাহলে এটাকে আমি প্যারেন্ট করব না। বাট ইজ ইট এ কন্টেনার অবজেক্ট? ইয়েস, আমি এর ভেতরে অনেক কিছু কন্টেন্ট করতে পারি। সো ইট মে বি এ প্যারেন্ট। ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি
একটু এখানে দেখি যে বাটনকে আমরা দিব না, তাহলে কি দিব? যত পেন আছে এটা সবই কন্টেনার। অ্যাঙ্কর পেন, বর্ডার পেন, কার্ড পেন, ওকে, collapse panel, dialog pane, okay, expanded panel, grid pane, okay, scroll pane, tab pane, okay, etc. etc. তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনাকে যে শুধু অ্যাঙ্কর পেনে স্টিক থাকতে হবে এমন কোনো কথা নাই। এখন এই প্রত্যেকটা লেআউট, এদেরকে লেআউট বলা হয় কেন? কন্টেনার ঠিকই, কিন্তু তাদের কন্টেইন করার একটা প্যাটার্ন আছে, একটা ওরিয়েন্টেশন আছে, কিভাবে নোটগুলোকে সে রাখবে, সাজাবে। তাহলে অ্যাঙ্কর পেনে নোটগুলো থাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কোঅর্ডিনেট বেস, ফিক্স সাইজ। আপনি ইনিশিয়ালি যে সাইজ দিবেন, যেখানে বসাবেন ওখানে অ্যাঙ্কর হয়ে যাবে, দ্যাটস দ্য অ্যাঙ্কর পেন। ভি বক্সে ভার্টিক্যালি আসবে জিনিসগুলো, এইচ বক্সে হরাইজন্টালি আসবে, গ্রিড পেনে ম্যাট্রিক্সের মতো। তাহলে আপনি যদি একটা ক্যালকুলেটর ডিজাইন করতে চান, তাহলে ক্যালকুলেটর বাটনগুলোকে একটা গ্রিড পেনে রাখতে পারেন। আপনি যদি মাল্টিপল ট্যাব ইউজ করতে চান, তাহলে আপনি ট্যাব পেন ইউজ করতে পারেন। তাহলে ট্যাব পেন নিজেই একটা কন্টেইনার। আবার ট্যাব গুলোতে আবার আপনি অ্যাঙ্কর পেন, কোনো ট্যাবে অ্যাঙ্কর পেন দিতে পারেন, কোনো ট্যাবে আবার আপনি ট্যাব গুলোতে যদি মাল্টিপল নোট রাখতে চান, তখন একটা ট্যাবে আপনি অ্যাঙ্কর পেন দিলেন, আরেকটা ট্যাবে আপনি ভি বক্স দিলেন। এইভাবে আপনি আপনার ডিজাইনটাকে সাজাতে পারেন। ওকে, তাহলে আমি যদি এখন এখানে অ্যাঙ্কর পেন আনি, আপনাকে দেখাচ্ছি ভেরিয়েশন। এখন আপনার ইউজারের অপশন 8টা, আপনি 8টা বাটন দিয়ে সেরে ফেলতে পারেন। কিন্তু আপনার ইউজারের অপশন যদি হতো 50টা, তাহলে কি 50টা বাটন বসাতেন, জায়গা থাকতো? তখন কি করতেন? তাহলে সিন বিল্ডারের যে ইউজার, তার অপশন কি 8টা? আমি সিন বিল্ডারের ইউজার হিসেবে সিন বিল্ডারে কি একটা কাজই করতে পারি? কয়টা কাজ করতে পারি? অনেক। তাহলে শত শত। তাহলে এই যে এদেরকে এই যে মেনুতে অর্গানাইজ করে রাখা হয়েছে, মেনুর আবার সাব মেনু, এই যে কত অপশন, তাই না? তো তখন মেনু হচ্ছে আপনার প্রপার ওয়ে টু অর্গানাইজ multiple options when the number of options are too many. And menu also allows you to group them. মানে টাস্কের ক্যাটাগরি অনুযায়ী সাব ক্যাটাগরি অনুযায়ী আবার গ্রুপ করতে পারেন। তাহলে প্রত্যেকটা প্রপার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন হ্যাজ মেনু। কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, আপনার আইডিতে মেনু আছে, ওয়ার্ডে মেনু আছে, নোটপ্যাডে মেনু আছে, সিন বিল্ডারে মেনু আছে, ইন্টেলিজেন্টে মেনু আছে, সব জায়গাতেই মেনু, কারণ অপশনস তো অনেক। তো তাইলে আপনি যদি এখন একটা মেনু আনতে চান, না মেনুতে যদি আমি যাই, মেনু ইজ স্ট্রিক্ট কম্পোজিশন, এই জন্য সে অ্যালাউ করতেছে না। পার্ট ক্যানট এক্সিস্ট উইদাউট হোল, সো মেনু ক্যানট এক্সিস্ট উইদাউট মেনু বার। আচ্ছা, মেনু আইটেম ক্যানট এক্সিস্ট উইদাউট মেনু, না মেনু। তো তাইলে আমি এখানে ইন্ডিভিজুয়ালি মেনু বারও মেনু আনতে পারবো না, মেনু আইটেম আনতে পারবো না, কি আনতে পারবো? মেনু বার। তাহলে এই যে মেনু বার আনলাম, তাহলে টেবিল ভিউয়ের মতো 3টা মেনু অলরেডি তার মধ্যে থাকে, এই যে। আর প্রত্যেকটা মেনুতে একটা করে মেনু আইটেম আছে, ক্লোজ, ডিলিট, অ্যাবাউট। তো এটা তো দেখতে খারাপ লাগতেছে, তাহলে আপনি এটাকে স্ট্রেচ করে দেন, করে দিলে নাও ইট লুকস রিয়েলিস্টিক। বাট দ্য প্রবলেম ইজ, আপনি যদি এটাকে সরান তাহলে আবার সেই একই প্রবলেম। কারণ কি? কারণ এটা অ্যাঙ্কর পেন, ফিক্সড সাইজ, ফিক্সড পজিশন, অ্যাঙ্কর। তো কাজে এই মেনু বারের জন্য অ্যাঙ্কর পেন ইজ নট এ গুড ডিজাইন চয়েস। সেই ক্ষেত্রে আপনি বর্ডার পেন আনতে পারেন। এই যে বর্ডার পেন, 1 2 নেবেন না, শুধু বর্ডার পেন। না, বর্ডার পেন হ্যাজ 5 বর্ডার্স, টপ, বটম, লেফট, রাইট, সেন্টার। ওকে, এই মুহূর্তে 5টা এমটি, তো বলতেছে তুমি ইনসার্ট করো। তাহলে আপনি মেনু বার যদি দেন, এটা কোথায় দিবেন? কোন বর্ডারে দিবেন? টপে। তাহলে মেনু বার এই যে টপে এখানে ছাপতে পারি অথবা এখানে ছাপতে পারি, এই যে মেনু বার চলে আসছে। এখন কিন্তু এটা ফিক্সড না অ্যাঙ্কর পেনের মতো, it adapts with the whole border, so now it looks realistic. ওকে, তো আমাদের এখানে আমি ওইটাই করেছি, একটা বর্ডার পেন ইউজ করেছি। তাহলে দেখেন এটার প্যারেন্ট হচ্ছে একটা, এইটার প্যারেন্টে যদি যাই, এটা হচ্ছে আমার কমন ড্যাশবোর্ড ভিউ।
এটার প্যারেন্ট হচ্ছে আমার একটা বর্ডার পেন। এই যে দেখেন বর্ডার পেন। তাহলে বর্ডার পেনের টপে কি আছে বলেন? মেনু বার। লেফটে কি আছে? খালি। রাইটে কি আছে? খালি। বটমে কি আছে? লেভেল। স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার হিসাবে একটা লেভেল। আর সেন্টারে কি আছে? লেভেল। তাহলে লেফট রাইট কোথায় গেল? সেন্টারের মধ্যে ঢুকে। সেন্টার হচ্ছে ভূমিদস্যু, মানে ওর আশেপাশে যদি জমির মালিক খোঁজ খবর না নেয় ও দখল করে ফেলে। ওকে, তো সেন্টার দেখতেছে যে আমার ডানে বামে তো কেউ নাই, আমি দখল করে ফেলি। এন্ড দ্যাট ডিজাইন ওয়াইজ মেক সেন্স, তাই না? আপনি তো কিছু দেন নাই, তাহলে ওটা যদি কিছুই না থাকে এবং সেন্টারও ওটাকে অকুপাই করতেছেন, ইট লুকস অড। তার মানে আপনি যদি টপ বটম লেফট রাইট কিছুই না দেন তাহলে পুরোটাই সেন্টার হয়ে যাবে। তো এখন আপনি চাইলে পরে অনেক কিছুই করতে পারেন। ধরেন এই যে এখানে আপনি এখন লেফটে ধরেন একটা ভিবক্স দিতে পারেন, চাইলে দিলেন। এখন এই ভিবক্সের আপনি একটা কালারও দিতে পারেন। এখন ভিবক্স কেন দিলাম? কারণ আমি ভার্টিক্যালি কিছু জিনিস রাখতে, যখন কিছু বাটন রাখতে চান ভার্টিক্যালি বাম দিকে, মেক সেন্স। তাহলে আপনি এখন বাটন, এখন লেফট কিন্তু আপনি বাটন দিলে একটাই দিতে পারবেন, কারণ একটা বর্ডারে একটা নোট দেওয়া যায়। তো কাজে আপনি যদি মাল্টিপল বাটন লেফটে রাখতে চান তখন আবার লেফটে আবার একটা কন্টেনার দিয়ে দিতে হবে যেখানে আপনি মাল্টিপল বাটন রাখতে পারেন। তো লেফটে যদি বাটনগুলো আপনি অ্যাঙ্কর পেনের থেকে ভিবক্স মেক মোর সেন্স, কারণ নিচে নিচে থাকবে। তো তখন আপনি এখানে বাটন বসাতে পারেন। কোথায় বসাবেন? ভিবক্সে বসাবেন। তো এটার ওরিয়েন্টেশন তো টপ, সেন্টার লেফট। এটার ওরিয়েন্টেশন কোথায়? লেআউটে পাবেন। এটা ওরিয়েন্টেশন না, ভিবক্স সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা কি আছে? টপ লেফট। আপনি এটাকে সেন্টার করে দেন, সেন্টার হয়ে গেল। এখন এই বাটনটাকে সিলেক্ট করে আপনি যদি বাটনের মার্জিন বাড়ায় দেন, এই যে মার্জিন অফ 0 10 করে দেন উপরে নিচে, তাহলে যদি বাটন ডুপ্লিকেট করেন স্পেস দিয়ে আসবে। তাহলে এখন এই বাটনকে ডুপ্লিকেট করেন, তাহলে এই যে আপনি খুব সুন্দর একটা ডিজাইন করে ফেললেন। ওকে, এখন এই বাটনের অন অ্যাকশনে যদি আমি একটা এফএক্সএমএল লোড করতে চাই, যে এখানে ক্লিক করলে একটা এফএক্সএমএল নতুন এফএক্সএমএল নিউ সিন না হয়ে সেন্টার আসবে, কিংবা এই মেনু আইটেমের অন অ্যাকশনে ক্লিক করলে এখানে একটা এফএক্সএমএল আসবে। তাহলে এই যে সেন্টার কিন্তু খালি, বা খালি থাকুক বা না থাকুক, সেট সেন্টার করলে সে রিপ্লেস হয়ে যাবে, এমটি থাকলে বসে যাবে। তাহলে এই সেট সেন্টারে আমরা প্যারেন্ট দিয়ে দিব এফএক্সএমএল লোডার ডট লোড। দ্যাট ইজ দ্য লজিক। ওকে, তাহলে আমরা একটু এটাকে এখন রান করি। আমার এখানে ইউজার গুলোর গোলস গুলো হচ্ছে এখানে অপশন। তাহলে সিআইটিএস অ্যাডমিনের একটা গোল হচ্ছে অ্যাড নিউ ইউজার, তাহলে এইটা। তাহলে আমার সেন্টারে কি ছিল? লেভেল ছিল, তাই না? সেন্টারে কিন্তু ইনিশিয়ালি সিন বিল্ডারে একটা লেভেল ছিল, এটাতে যদি যান লেভেল ছিল, কিন্তু লেভেলটাকে রান টাইমে আমি রিপ্লেস করে দিলাম উইথ অ্যান প্যারেন্ট অফ অ্যান এফএক্সএমএল। কোন এফএক্সএমএল? ক্রিয়েট নিউ ইউজার এফএক্সএমএল, যে অ্যাড নিউ ইউজার ভিউ এফএক্সএমএল। তাহলে এখানে কি আছে? এইটার প্যারেন্ট কি? অ্যাঙ্কর পেন। ওকে, এইটার প্যারেন্ট অ্যাঙ্কর পেন। এবং এখানে কি আছে দেখেন, এখানে আছে হলো আপনার এইটা না, এটা কোনটা? না, এটা না, ক্রিয়েট নিউ ইউজার, অ্যাড নিউ ইউজার। হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পেনের মধ্যে আবার আমরা এখানে কি বসেছি? এটা কি? ট্যাপ পেন। তাহলে এই যে দেখেন এখানে একটা ট্যাপ পেন আছে। ট্যাপ পেনের মধ্যে আবার ট্যাব আছে কয়টা? দুইটা থাকে, আমি একটা ডুপ্লিকেট করে নিছি। আচ্ছা, তাহলে ট্যাব গুলোর মধ্যে আবার কিন্তু আমি আবার মাল্টিপল নোট বসাতে চাই। তাহলে প্রথম ট্যাবে আমি অ্যাঙ্কর পেন বসাইছি,
সেকেন্ড ট্যাবেও আমি অ্যাঙ্কর পেন বসাইছি, থার্ড ট্যাবেও আমি অ্যাঙ্কর পেন। আপনি চাইলে ভিন্নভাবে বসাইতে পারতেন। প্রথম ট্যাবে আপনি অ্যাঙ্কর পেন দিয়ে, সেকেন্ড ট্যাবে আপনি গ্রিড পেন দিতে পারতেন, তাই না? আরেকটা প্যাডে আপনি কার্ড পেন দিতে পারতেন, যা খুশি দিতে পারতেন। তাহলে এইভাবে লেআউটের ভেতরে লেআউট দিয়ে আপনি একটা অ্যাস্থেটিক ডিজাইন করতে পারেন, যে এক এক পোর্শনে এক এক রকম ডিজাইন প্যাটার্ন। ওকে, তাহলে এইটা এখন ট্যাব পেনটা কিন্তু ইনভিজিবল। তাহলে ওই ইনিশিয়ালাইজে গিয়ে ট্যাব পেনের এফএক্স আইডি ডট সেট ভিজিবল ফলস করা আছে, কোডগুলো আপনারা রিভিউ করে দেখেন। ওকে, আপনাকে ট্যাব পেন ইউজ করতে হবে তা না, আমি দেখাচ্ছি আর কি। করবেন না, আপনি বাটন দিয়েই করেন, অসুবিধা নাই। আমি বর্ডার পেন দেখানোর জন্য, মানে আমার এই মিনি আইরিসটাকে এক্সপ্লেন করার জন্য এটা দেখালাম। ওকে, ঠিক আছে, ওরকম না, আপনার বেসিক ঠিক থাকলে হলো। এখন দেখেন যেটা আমরা করতে চাচ্ছি এখন, হ্যাঁ, রিপোর্ট রেজিস্টারের একটা গোল হচ্ছে জেন্ডার রেশিও পাই চার্ট দেখা। তাহলে এই যে আসলো, তাহলে এটা কিন্তু পাই চার্ট ভিউ। তাহলে এটাই আমরা এখন একটু দেখি যে ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও পাই চার্ট ভিউ। এখানে কি আছে, আমার নোট কয়টা নোট, প্যারেন্ট কি, অ্যাঙ্কর পেন। এখানে কি আছে, এই যে এটা একটা চার্ট। তাহলে আপনি যদি চার্ট সার্চ করেন, এই যে দিস আর দ্য চার্টস দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ। ওকে, তাহলে এখান থেকে একটা পাই চার্ট ড্র্যাগ করে আমরা বসাইছি, বসে এটার বর্ডার কালার আমরা দিয়ে দিচ্ছি একটা ব্লু, যাতে ডিফারেন্সিয়েট করতে পারি, আর এটার একটা টাইটেল দিয়ে দিয়েছি। ওকে, জেন্ডার টাইটেল চার্ট, সো ইট ইজ দেয়ার। এখন রান টাইমে কি হচ্ছে, এইটা কিন্তু এফএক্সএমএল, এটাকে কিন্তু আমরা ওই যে সেন্টারে দিচ্ছি। ওকে, তাহলে এই বর্ডার পেনের এফএক্স আইডি আছে, সেটার সেট সেন্টারে এই এফএক্সএমএল এর প্যারেন্টটা দিয়ে দিয়েছি। সো বাটনে ক্লিক করলে বা মেনু আইটেমে ক্লিক করলে এটা চলে আসতেছে, তো চলে আসছে। এখন রেজিস্টার বলতেছে যে আমি ফ্যাকাল্টির জেন্ডার রেশিও দেখতে চাই। তাহলে এই বাটনে ক্লিক করলে স্টুডেন্ট ডট বিন ফাইল ওপেন হবে, সেখান থেকে ওয়াইল লুপ দিয়ে রিড অবজেক্ট করবে। ওয়াইল লুপের ভেতরে সে গেটার দিয়ে দেখবে যে গেট জেন্ডার মেল না ফিমেল, ওই অনুযায়ী সে দুইটা কাউন্টার প্রডিউস করবে। তাহলে লুপের শেষে আপনার দুইটা কাউন্টার আছে, মেল কাউন্টার, ফিমেল কাউন্টার। এই দুইটা কাউন্টার দিয়ে আপনাকে ডাটা অবজেক্ট আপনাকে এই চার্টে দিয়ে দিতে হবে, হলে আপনার এই যে পাই চার্ট চলে আসলো। এখন আপনি আমাকে বলেন কম্বো বক্সের ভেতরে কি থাকে, অ্যারে লিস্ট। টেবিল ভিউ এর ভেতরে কি থাকে, অ্যারে লিস্ট। এখন টেবিল ভিউ এ কয়টা রো দেখাবে, ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট অফ দ্য অ্যারে লিস্ট। অ্যারে লিস্টে যদি নতুন একটা অবজেক্ট অ্যাড করেন, টেবিল ভিউতে সাথে সাথে একটা রো বেশি চলে আসবে। টেবিল ভিউ থেকে যদি একটা অবজেক্ট রিমুভ করেন, মানে ওই অ্যারে লিস্ট থেকে যদি একটা অবজেক্ট রিমুভ করে ফেলেন, তাহলে আপনি ভিউতেও দেখবেন যে ওই রোটা চলে গেছে। কম্বো বক্সেও ঠিক তাই। তাহলে কম্বো বক্সের ভেতরে একটা ইন্টারনাল অ্যারে লিস্ট আছে, টেবিলের ভেতরে একটা ইন্টারনাল অ্যারে লিস্ট আছে, আপনার পাই চার্টের ভেতরেও একটা ইন্টারনাল অ্যারে লিস্ট। তাহলে কম্বো বক্সের লিস্টে আপনি কি অ্যাড করেন, স্ট্রিং অ্যাড করেন অথবা র্যাপার ইন্টিজার অ্যাড করেন। টেবিল ভিউ লিস্ট আপনি কি অ্যাড করেন, প্রোডাক্ট, পুলিশ কেস, এমপ্লয়ি, বিল, এটসেট্রা। চার্টের লিস্টে আপনি কি অ্যাড করবেন, ডাটা অবজেক্ট। তাহলে আপনাকে বলতে হবে যে একটা ডাটা অবজেক্ট যার ভ্যালু হচ্ছে এই মেল কাউন্ট, আর একটা ডাটা অবজেক্ট যার ভ্যালু হচ্ছে এই ফিমেল কাউন্ট। তো যে কয়টা ডাটা অবজেক্ট অ্যাড করবেন সেই কয়টা পাই স্লাইস আসবে। আর যদি কোনো ডাটা অবজেক্ট না থাকে তাহলে পাই আসবে কি করে, তো ওই জন্য পাই এমটি। তাহলে আমি যখনই এখানে ক্লিক করতেছি, সে ওই যে দুইটা কাউন্ট বের করে ওই কাউন্টগুলোতে দুইটা ডাটা অবজেক্ট তৈরি করে, ওই যে গেট আইটেমস ডট অ্যাড, এখানে ওখানে অ্যারে লিস্টের নাম ছিল আইটেমস, এখানে অ্যারে লিস্টের নাম হচ্ছে ডাটা, তো গেট ডাটা ডট অ্যাড। তো এই যে দেখেন চলে আসছে। এখন এই ডাটা অবজেক্টের অন অ্যাকশনে গিয়ে আমরা আবার তার কাউন্ট দেখাচ্ছি, যেখানে 7,000 হচ্ছে মেল স্টুডেন্ট আর 5,400 হচ্ছে আমার ফিমেল স্টুডেন্ট। আমি যেখানে ফ্যাকাল্টি চুজ করি, তাহলে ফ্যাকাল্টি ডট বিন থেকে অবজেক্ট রিড করে সেটার কাউন্ট করবে, করে বলবে যে এখানে এই রেশিও আর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 250 মেল ফ্যাকাল্টি আর 160 ফিমেল ফ্যাকাল্টি। আবার যদি স্টুডেন্ট দিই তাহলে স্টুডেন্ট ডট বিন করবে,
তো দুইটা ডাটা অবজেক্ট অলরেডি আছে। চেক বক্সের অন অ্যাকশনে গিয়ে ট্রান্স যারা তাদের কাউন্টটাও বের করে আমি ডাটা অবজেক্ট হিসেবে দিয়ে দিচ্ছি, তখন আরেকটা পাই চলে আসছে। ওকে, খেয়াল করছেন কিনা এখানে সংখ্যা বেশি, ঠিক আছে। তো আজকে সময় নাই, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে, যেহেতু আপনার দুইটা সেশন, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরেকটু করব। আপনার হলো যে টপ লেভেল ইউজার, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে যে 8টা ইউজার, তার মধ্যে টপ লেভেল কেউ না কেউ তো আছে, যেমন আপনার প্রেসিডেন্ট। তাহলে টপ লেভেল ইউজার যারা থাকে, সিইও, প্রেসিডেন্ট, এমডি, ইউনিট হেড, তারা তো আসলে ডিসিশন মেকিং রোল। তো তাদের জন্য আসলে এক্সেল স্প্রেডশিট দিয়ে বোর্ড মিটিং এ এটা অ্যানালাইসিস করা, দে অলওয়েজ রিলাইজ অন দ্য গ্রাফিক্যাল, যে আমার সেলস এর অবস্থা কি, লাইন চার্ট দিয়ে আপনি দেখতেছেন সেলস এর গ্রোথ কেমন, তাই না, আমার জেন্ডার রেশিও কি। তো আপনি তাহলে আপনি এখানে আপনার যদি ওই যে বিভিন্ন টাইপের মেম্বারশিপ থাকে, গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার ইত্যাদি, তাহলে আপনি পাই চার্ট দিয়ে দেখাতে পারেন যে সিলভার গোল্ড রেগুলার মেম্বারশিপের রেশিও কি। তাহলে আপনি দেখতেছেন যে আমার গোল্ড মেম্বারশিপের রেশিও খুব কম, তাহলে আমাকে এখন পলিসিতে কি চেঞ্জ করলে গোল্ড মেম্বারশিপ বেশি হয়, তাতে ক্লাবের ইনকাম বেশি, তাই না। তা আপনি একটা এক্সেল শিট দিলে এটা ক্লাব প্রেসিডেন্টের জন্য ডিফিকাল্ট ইন্টারপ্রেট করা পারবে, কিন্তু এত সময় তো তাদের নাই, তারা তো টপ ম্যানেজমেন্ট। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আপনি যেটাকে নিউ করবেন না সেটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না। হ্যাঁ, বার চার্ট, হ্যাঁ বার চার্ট পাই চার্ট সিমিলার, আমরা সময় নাই আজকে, এই জন্য আমরা নেক্সট ক্লাসে দেখে নিব, বার চার্ট দেখা দিবে। এখন আপনি যদি আপনার ধরেন সেলস বা কোয়ার্টারলি সেলস ভলিউম দেখতে চান ফর এ ইয়ার, তাহলে আপনি সার্চ প্যারামিটার সিলেক্ট করলেন ইয়ার 2022, তাহলে 2022 এর কোয়ার্টারলি সেলস দেখতে চাই, তাহলে 4টা বার আসবে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। তাহলে ওই ডেট, লোকাল ডেট দিয়ে আপনি দেখবেন যে ডেট অফ সেল, ওই কোয়ার্টারের যে ডেটের মধ্যে যেগুলো পড়ে সেগুলো সেলস ভ্যালু যোগ করবেন, ওই ভ্যালুটা দিয়ে একটা ডাটা অবজেক্ট হবে, এবং প্রত্যেকটা কোয়ার্টারের যে টোটাল সেল সেই ভ্যালুগুলো দিয়ে 4টা ডাটা অবজেক্ট হবে। বার চার্টের লিস্টে 4টা ডাটা অবজেক্ট দিয়ে দিবেন, 4টা বার চলে আসবে অটোমেটিক, ইজি। গ্রোথ, এটা কি ইয়ারলি গ্রোথ না মান্থলি গ্রোথ? 5 বছরের জন্য ঠিক আছে, ইয়ারলি গ্রোথ, হ্যাঁ তাহলে 6 মান্থলি গ্রোথ, তাহলে 6 মাসের ভ্যালুগুলো আপনার লাগবে, 6 মাসের টোটাল সেলস ভ্যালু, যে এই বছর 25-এর প্রথম 6 মাসের সেলস কত, 24-এর প্রথম 6 মাসের সেলস কত ছিল, পরের 6 মাসের সেলস, তাহলে 5 বছরের 6 মাস পর 10টা সেলস ভ্যালু পাবেন। তাহলে বার চার্ট হলে 10টা বার আসবে, লাইন চার্ট হলে 10টা ডট আসবে, তাই না। রেশিও দেখালে পাই চার্ট, আর অ্যাবসলিউট ভ্যালুতে দেখালে বার চার্ট, লাইন চার্ট। রেশিও মানে 100% এর কতটুকু, মানে 360 ডিগ্রি হচ্ছে 100%। আর আপনি যদি অ্যাবসলিউট ভ্যালুতে দেখাতে চান ইন মিলিয়ন, সেলস ইন মিলিয়ন, তাহলে বারের হাইট হচ্ছে কত মিলিয়ন, এই কোয়ার্টারে কত মিলিয়ন, এই কোয়ার্টারে কত মিলিয়ন, রেশিও না। কিন্তু আপনি যখন বলবেন যে রেশিও দেখাও, তখন পাই চার্ট। এটা আপনার ইন্টারপ্রিটেশন অফ ইউর রিপোর্ট কি তার উপর ডিপেন্ড করবে, তাই না। আপনি যদি এখন বলেন যে আমার বাংলাদেশে 6টা জোন আছে, ডিভিশনাল সেলস এর রেশিও দেখতে চাই, তাহলে আপনি সেলস ভ্যালু গুলোকে পাই চার্টেই দিবেন, তখন পাইয়ের স্লাইস গুলো হবে যে টোটাল 100% সেলস এর কত পার্সেন্ট ঢাকা ডিভিশন, কত পার্সেন্ট চিটাগং ডিভিশন, ওইভাবে আসবে। ওকে, ঠিক আছে, উইথ দ্যাট নোট আমরা শেষ করছি।